হ্যালো এভরিওয়ান, স্বাগতম তোমাদেরকে আমাদের পদার্থের গাঠনিক ধর্ম এই চ্যাপ্টারের লেকচার নাম্বার 8। আজকে আমাদের হচ্ছে লেকচার টপিক পয়সন অনুপাত রিলেটেড ম্যাথ পার্ট 2 এবং আয়তন গুণাঙ্ক, চিন্তন গুণাঙ্ক এবং পয়সন অনুপাত রিলেটেড মিক্সড কোয়েশ্চেন। আমরা পাশাপাশি হচ্ছে এটাও দেখব যে হচ্ছে ইয়ংয়ের গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক এবং হচ্ছে চিন্তন গুণাঙ্ক, পয়সন অনুপাত এগুলোর মধ্যকার পারস্পরিক সম্পর্ক। তো পারস্পরিক সম্পর্ক হচ্ছে আমাদের খুব বেশি আসে না, সেজন্য আমরা বলছিলাম জাস্ট হচ্ছে কি আমরা সম্পর্কটা দেখে রাখবো, আর হচ্ছে গিয়ে দুই একটা এমসিকিউ কোয়েশ্চেন, রিটেন কোয়েশ্চেন দেখে রাখবো। ঠিক আছে, যদি আর কি কখনো আসে অবশ্যই জেনে রাখা ভালো। ঠিক আছে, আর হচ্ছে গিয়ে তোমাদের অনেকের কোয়েশ্চেন থাকে যে এইচএসসি 24 এবং 25 তো শর্ট সিলেবাস, তো শর্ট সিলেবাসের জন্য আমরা কত লেকচার পর্যন্ত পড়বো। আমাদের আজকে যে লেকচার নাম্বার 8 পর্যন্ত হচ্ছে আমরা শর্ট সিলেবাস কমপ্লিট। ঠিক আছে, মানে হচ্ছে এইচএসসি 24 এবং 25 তোমরা হচ্ছে লেকচার 8 পর্যন্ত কমপ্লিট করলেই হচ্ছে। তো আমাদের পরবর্তী যে লেকচারগুলো আসবে সেগুলো হচ্ছে মূলত এইচএসসি 26-এর জন্য। ঠিক আছে, তো দেরি না করে চলো আমরা শুরু করে ফেলি। তো আমরা হচ্ছে গিয়ে লেকচার নাম্বার 7 পর্যন্ত পয়সনের অনুপাতের কনসেপ্ট দেখে পয়সনের অনুপাত রিলেটেড ম্যাথ করে আসছিলাম, যেটাকে আমরা নাম দিয়েছিলাম হচ্ছে পার্ট 1। মানে আমরা হচ্ছে বেসিক কিছু ম্যাথ লাস্ট ক্লাসে পড়েছি, আজকে হচ্ছে আমরা পয়সনের অনুপাত রিলেটেডই এক্সট্রা কিছু ম্যাথ পড়বো। ঠিক আছে, তাহলে চলো আমরা হচ্ছে দেরি না করে শুরু করি। তো আজকে হচ্ছে আমাদের প্রথম যে ম্যাথটা, এখানে বলছে হচ্ছে একটি তারের উপাদানের পয়সনের অনুপাত 0.4, তারটির নিচে বল ঝুলালে এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 2% হ্রাস পায়, তারটির কত শতাংশ দৈর্ঘ্য বৃদ্ধি করবে। তোমাকে হচ্ছে গিয়ে একটা তারের ইনফরমেশন দেওয়া আছে, যার পয়সনের অনুপাত কিন্তু আবার দেয়া। ঠিক আছে, আবার হচ্ছে বলছে এতে তুমি যদি বল ঝুলাও তাহলে ক্ষেত্রফল হচ্ছে তোমার 2% হ্রাস পায়, তাহলে তোমার দৈর্ঘ্য কত বৃদ্ধি পাবে বা কত শতাংশ বৃদ্ধি পাবে এটা তোমাকে বলছে। তো আমরা হচ্ছে জানি যে হচ্ছে গিয়ে পয়সনের অনুপাতে যে ব্যাপারটা আমরা পড়ছি যে হচ্ছে গিয়ে সিগমা ইকুয়াল এল ডি বাই ডিএল, এল ডি বাই ডিএল আমরা মাইনাস আর এখানে ইউজ করতেছি না। তার মানে হচ্ছে কি দেখো, আমরা এটা বলতেছিলাম যে ক্যাপিটাল এল হচ্ছে কি আদি দৈর্ঘ্য, আর স্মল এল হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন, স্মল ডি হচ্ছে কি ব্যাসের পরিবর্তন, ক্যাপিটাল ডি হচ্ছে তোমার আদি ব্যাস। মানে এখানে হচ্ছে তোমার যদি পার্শ্ব বিকৃতি ঘটে তাহলে অবশ্যই হচ্ছে কি দৈর্ঘ্য বিকৃতিও ঘটবে, মানে একটা অন্যটার সাথে রিলেটেড। তো আমাদের হচ্ছে কি ফাইনালি বের করতে বলছে দৈর্ঘ্য কত শতাংশ বৃদ্ধি করবে, মানে হচ্ছে আমার এই স্মল এল যেটা, এই স্মল এল এর পরিবর্তন মানে হচ্ছে গিয়ে আমার এই এল এর সাপেক্ষে এই স্মল এল কতটুকু, মানে এখানে পার্সেন্টেজটার কি চাওয়া হয়েছে। আমি যদি বলি যে দৈর্ঘ্যের বৃদ্ধি কত শতাংশ ঘটবে, শতাংশের ব্যাপারটা আগে ক্লিয়ার করে ফেলি। মাথায় রাখবো যখনই তোমাকে হচ্ছে গিয়ে শতকরা হিসাব চাওয়া হবে যে কত শতাংশ বৃদ্ধি পাইছে বা হচ্ছে কত শতাংশ হ্রাস পাইছে, যখনই শতাংশের এই ব্যাপারটা আসবে তখনই যার শতাংশ ব্যাপারটা এটা মাথায় রাখবে যে যার পার্সেন্টেজ এই কথাটা মানে হচ্ছে কি তোমার উপরে হচ্ছে গিয়ে পরিবর্তন। ঠিক আছে, উপরে হচ্ছে পরিবর্তন বা তার মান, মানে যার পার্সেন্টেজ আমি চাচ্ছি আর কি, উপরে হচ্ছে ওইটার মান আর নিচে হচ্ছে তার আদি মান। ব্যাপারটা আমি তোমাকে বুঝিয়ে বলতেছি, আদি মান ইন্টু হচ্ছে 100%। ঠিক আছে, খেয়াল করো ব্যাপারটা। তাহলে আমরা যদি বলি হচ্ছে কি এখানে তারের কত শতাংশ দৈর্ঘ্য বৃদ্ধি করবে, তাহলে হচ্ছে এখানে দৈর্ঘ্য বৃদ্ধির পার্সেন্টেজটা চাওয়া হয়েছে। তাহলে আমরা উপরে লিখবো হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি। আমি যদি এখানে এখন সূত্রটা লিখি, উপরে হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি মানে হচ্ছে স্মল এল বা হচ্ছে গিয়ে ডেল এল যেটাকে আমরা বলি, আর নিচে হচ্ছে আদি মান মানে ক্যাপিটাল এল ইন্টু 100%। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফাইনালি হচ্ছে অ্যান্সার হবে। তোমাকে বলছে যে দৈর্ঘ্যের শতকরা বৃদ্ধি কত ঘটবে, তাহলে উপরে আমরা লিখবো হচ্ছে কি দৈর্ঘ্য বৃদ্ধিটা, নিচে হচ্ছে আদি মান যারই চাওয়া হোক। তোমাকে যদি বলতো কত শতাংশ ব্যাস তোমার হচ্ছে বৃদ্ধি পাইছে বা হ্রাস পাইছে, তাহলে আমরা উপরে লিখতাম বৃদ্ধি বা হ্রাস, নিচে হচ্ছে আদি ব্যাস গুণন 100%। ঠিক আছে, এই কনসেপ্টটা হচ্ছে সকল ক্ষেত্রে প্রযোজ্য, এটা মাথায় রাখবা। ওকে, তার মানে আমরা দেখতেছি এখানে আমাদের এই স্মল এল বাই হচ্ছে ক্যাপিটাল এল এর মানটুকু আমাদের বের করতে হবে। তাহলে আমাদের ইনিশিয়াল যে ব্যাপারটা আমরা খেয়াল করলাম, আমাদের হচ্ছে স্মল এল বাই হচ্ছে ক্যাপিটাল এল এর মানটুকু নির্ণয় করতে হবে যদি আমি ফাইনালি আনসারে যেতে চাই। তো এই ক্ষেত্রে হচ্ছে দেখো, আমি যদি এখান থেকে স্মল এল বাই হচ্ছে ক্যাপিটাল এল নির্ণয় করতে চাই আমাদের পয়সন অনুপাতের যে সূত্রটা এখান থেকে, তাহলে উপরে এই স্মল এলটা এই পাশে উপরে উঠে আসবে। তাহলে স্মল এল বাই হচ্ছে তোমার ক্যাপিটাল এল সমান থাকতেছে এই পাশে, সিগমাটা এই পাশে নিচে চলে আসবে। তাহলে স্মল ডি বাই হচ্ছে ক্যাপিটাল ডি ইন্টু 1/সিগমা। ঠিক আছে, পয়সন অনুপাত যেহেতু দেওয়া ছিল, ঠিক আছে, পয়সন অনুপাত ছিল 0.4। তো আমাদের এই ক্ষেত্রে দেখো স্মল ডি বাই ক্যাপিটাল ডি, ঠিক আছে, এই মানটুকু কিন্তু আমাদের ফাইনাল উদ্দেশ্য কিন্তু স্মল এল বাই ক্যাপিটাল এল এটা নির্ণয় করা। তো আমরা দেখতেছি যে স্মল এল বাই ক্যাপিটাল এল যদি আমরা নির্ণয় করি তাহলে স্মল ডি বাই ক্যাপিটাল ডি এই মানটুকু লাগতেছে।
তো এই মানটুকু আমাদের এই ইনফরমেশন থেকে, মানে যে কোয়েশ্চেনটা দেওয়া আছে এই উদ্দীপক থেকে, ইনফরমেশন থেকে আমাদের এইটা নির্ণয় করে এখানে বসাতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা দেখি এটাকে কীভাবে নির্ণয় করা যায়। তো আমরা হচ্ছে গিয়ে বলছিলাম যে স্মল ডি বাই ক্যাপিটাল ডি, এটাকে তুমি হচ্ছে গিয়ে আর দ্বারাও রিপ্লেস করতে পারো। ঠিক আছে, আর দ্বারা রিপ্লেস করতে পারো। তো আমরা এখানে হচ্ছে আর লিখে ফেলি। ঠিক আছে, আর যেহেতু হচ্ছে তোমাকে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া ছিল, এটাকে আমরা আর লিখে ফেলি, স্মল আর বাই ক্যাপিটাল আর। ঠিক আছে, তো দেখো আমাদের ইনফরমেশন থেকে স্মল আর বাই ক্যাপিটাল আর এর মানটুকুকে আমরা নির্ণয় করতে হয়। তোমাকে বলছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 2% হ্রাস পাইছে। ঠিক আছে, বোর্ড ঝুলানোর ফলে প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফলটা এটা 2% হ্রাস পাইছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 2% হ্রাস পাইছে। এই কথাটার মানে হচ্ছে কি ইনিশিয়ালি তো তোমার একটা এরিয়া ছিল। ঠিক আছে, আমরা বলছিলাম যখনই তোমাকে পার্সেন্টেজ দেওয়া থাকবে তখন তুমি হচ্ছে কি ইনিশিয়ালটা 100 ধরে নিবা। ঠিক আছে, অথবা 100 ধরে নিবা। তো 100 ধরাটাই সব থেকে বেটার, তখন হচ্ছে কি আমাদের ক্যালকুলেশনটা কমে যায়। আর A2 যেটা, এটা হচ্ছে যতটুকু কমছে বা বাড়ছে এটার বেসিসে হবে। তোমাকে বলছে 2% হ্রাস পাইছে। তাহলে A1 যদি 100 হয় তাহলে 2% মানে হচ্ছে গিয়ে কি 100-র মধ্যে 2, পার্সেন্টেজ মানেই 100-এর মধ্যে। তাহলে 2% হ্রাস পাইছে, এই কথাটা মানে হচ্ছে 100-র মধ্যে 2 হ্রাস পাইছে। তাহলে A2 সমান হচ্ছে তোমার কত হবে, 98 হবে। তাই না ব্যাপারটা? এটা ভালো করে দেখো, বুঝতে পারছো কিনা। তোমাকে যখনই অ্যাডমিশন টেস্ট বা হচ্ছে গিয়ে বোর্ডে আসবে, আমাদের এই 100 ধরে যখনই পার্সেন্টেজের হিসাব আসবে 100 ধরে নেওয়াটা তুলনামূলক ইজি। তো আমাদের অ্যাকচুয়ালি লাগবে দেখো স্মল আর বাই ক্যাপিটাল আর এর মান। ঠিক আছে, মানে আর কতটুকু হ্রাস পাইছে আর হচ্ছে গিয়ে কি তোমার ইনিশিয়ালি কতটুকু ছিল। তাহলে চলো আমরা দেখি যে হচ্ছে গিয়ে আমাদের এখানে যদি এরকমভাবে লিখি যে A1 বাই A2, A1 বাই A2 আমাদের অ্যাকচুয়ালি কিন্তু লাগবে কতটুকু হ্রাস পাইছে। তো কতটুকু হ্রাস পাইছে এটা দিয়ে আমি নির্ণয় করতে চাই, তাহলে চলো আমরা A2টা নির্ণয় করে ফেলাটা বেশি বেটার। A2, তাহলে A2 বাই A1 সমান আমরা বলতে পারি 98/100। এখন এটা কিন্তু আমরা এরিয়া লিখতেছি, যে ফাইনালি এরিয়া হচ্ছে তোমার 98 আর হচ্ছে ইনিশিয়ালি এরিয়া ছিল হচ্ছে 100। তো আমাদের কিন্তু লাগবে হচ্ছে গিয়ে কি ব্যাসার্ধ। ঠিক আছে, তো ব্যাসার্ধ যদি আমি নির্ণয় করতে চাই এরিয়া থেকে, আমাদের ব্যাসার্ধতে যাওয়ার নিয়মটা কি পাই আর স্কোয়ার, তাই না? আমরা জানি হচ্ছে যেহেতু বৃত্তাকার তার, তাহলে আর এখানে দেওয়া আছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তার মানে হচ্ছে তোমার পাই আর স্কোয়ার। তাহলে আমাদের হচ্ছে A2 এর জায়গায় লিখতে পারি পাই R2 স্কোয়ার। ঠিক আছে, আর পাইটা আমি লিখতেছি না কারণ পাই আসলে কাটাকাটি হয়ে যাবে। উপরেও আমার একটা পাই থাকবে, নিচেও একটা পাই থাকবে, আর নিচে হচ্ছে তোমার R1 স্কোয়ার, পাই R1 স্কোয়ার। পাই আমি লিখতেছি না, একদম নিজেই কেটে দিচ্ছি। তাহলে তোমার থাকতেছে হচ্ছে 98/100। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি R2/R1 এর মানটা, R2/R1 এর মান রুট ওভার করে দেবো আমরা 98/100। তাহলে 7√2/10। তাহলে R2/R1 সমান হচ্ছে তোমার 7√2/10। ঠিক আছে, এই ব্যাপারটা দেখো ক্লিয়ার হয়েছে কিনা। এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে হচ্ছে গিয়ে আমরা R1 যেটাকে এখানে আমরা হচ্ছে গিয়ে ক্যাপিটাল আর বিবেচনা করতেছি, এটা আমরা হচ্ছে বুঝতে পারলাম যে R1 এর মানটুকু এত হয়েছে, আর R2 এর মানটুকু কত হয়েছে সেটা আমরা দেখতে পারলাম। ঠিক আছে, তো ইচ্ছা করলে আমরা এখান থেকেই সিদ্ধান্ত নিয়ে নিতে পারি, সিদ্ধান্তটা নিয়ে নিতে পারি। ঠিক আছে, তো আমরা যদি সিদ্ধান্তটা নিই তাহলে আমরা হচ্ছে কি মানে অনুরূপ ব্যাপারটা চিন্তা করে নিচ্ছি। অনুরূপ খেয়াল করে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু খুবই সেন্সিটিভ। R1 যদি 10 হয়ে থাকে, তাহলে R2 এর যে মানটুকু, এই R2 এর মানটুকু হয়েছে তোমার কি 7√2। ঠিক আছে, যদি এরকম 2% প্রস্থচ্ছেদের ক্ষেত্রে হ্রাস পায়, তাহলে অ্যাকচুয়ালি যদি R1 এর মান 10 হয়ে থাকতো তাহলে হচ্ছে R2 এর মানটুকু কত হয়েছে 7√2 হয়েছে। কিন্তু আমার তো R2 এর মান দরকার না, আমার দরকার হচ্ছে গিয়ে কতটুকু হ্রাস পাইছে, পরিবর্তন, স্মলার মানে হচ্ছে তোমার ব্যাসার্ধের পরিবর্তন। তাহলে আমরা এখান থেকে এই যে এখানে লিখবো যে R1 যেটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি R মানে শুরুতে যেটা ছিল আর যেটাকে আমরা বিবেচনা করে নিচ্ছি আদি, তো এটা হচ্ছে তোমার 10। ঠিক আছে, 10। আর R2 যেটা, এটা হচ্ছে 7√2। তো আমার তো R2 লাগতেছে না, আমার লাগতেছে পরিবর্তনটা কত। তাহলে আমি যদি স্মলার বলি, স্মলার বলতে হচ্ছে তোমার পরিবর্তন, মানে শুরুতে কত ছিল আর ফাইনালি কত হয়েছে, মানে কতটুকু চেঞ্জ হয়েছে। শুরুতে যেহেতু বেশি ছিল আর ফাইনালি যেহেতু কিছুটা কমছে, তাহলে আমরা এখানে স্মল আর বা হচ্ছে ডেল আর যেটাই বলি না কেন, এটা লিখবো R1 - R2, R1 - R2। তো R1 - R2 সমান হচ্ছে কি R1 ছিল এখানে 10 মাইনাস হচ্ছে 7√2।
R1 মাইনাস R2, বলো এটা বুঝতে পারছো কি না? তাহলে এখানে আমাদের মানটুকু হচ্ছে গিয়ে 0.1005, ঠিক আছে, 0.1005। এখানে আমরা যেহেতু খুবই সূক্ষ্ম মান মানে ছোটো মান, সেজন্য আমরা দশমিকের পরে 3-4 গণ নিলে সব থেকে ভালো, ঠিক আছে, এজন্য আমরা দশমিকের পর 4 গণ নিচ্ছি, ঠিক আছে। তো আমরা হচ্ছে স্মল আর এর মানটুকু নির্ণয় করে ফেললাম। তাহলে স্মল আর এর মান বসিয়ে দাও, আর এর মান বসিয়ে দাও, সিগমার মান বসিয়ে দাও, তুমি হচ্ছে গিয়ে এখানে স্মল এল বাই এল এর মান পেয়ে যাবা। তাহলে আমাদের এটা একসাথে বসিয়ে ফেলি। তোমার স্মল আর যেটা, স্মল আর এর মান পাইছি আমরা 0.1005, আর ক্যাপিটাল এর মান ছিল হচ্ছে 10। তাহলে এটাকে আমরা 10 দ্বারা ভাগ করে দিই একসাথে। আর হচ্ছে গিয়ে তোমার পয়সন অনুপাত ছিল 0.4, তাহলে 1 বাই গুণন 1 বাই 0.4 বা হচ্ছে ভাগ 0.4। তাহলে আমরা এই মানটুকু পাচ্ছি 0.025। তাহলে স্মল এল বাই ক্যাপিটাল এল সমান হচ্ছে 0.025, ঠিক আছে। তো এটা দেখো কিসের মান, এটা হচ্ছে তোমার স্মল এল বাই ক্যাপিটাল এল এর মান। তো আমাদের ফাইনালি মানে আমাদের যে অ্যান্সারটা চাওয়া হয়েছে, আমাদের জন্য কী বের করা লাগতো বলো তো? আমাদের এই যে এইটা বের করা লাগতো, স্মল এল বাই ক্যাপিটাল এল গুণন 100%, এটা আমাদের বের করা লাগতো। এই ব্যাপারটা কিন্তু খুবই সেন্সিটিভ, যে তোমাকে যার পার্সেন্টেজ চাওয়া হবে উপরে লিখবা তার মান, নিচে হচ্ছে তার আদি মান, গুণন হচ্ছে 100। তোমাকে আরেকটা এক্সাম্পল দিয়ে যদি বলি যে হচ্ছে কোনো একটা পরীক্ষায় কত পার্সেন্ট স্টুডেন্ট পাস করছে, ঠিক আছে, এটা তুমি যদি বের করতে চাও তাহলে উপরে লিখবা হচ্ছে পাসকৃত স্টুডেন্ট, মানে কতজন পাস করছে, আর নিচে হচ্ছে মোট স্টুডেন্ট ইন্টু 100%। তোমাকে যদি বলা হয় যে কতজন স্টুডেন্ট ফেল করছে, তাহলে উপরে হচ্ছে ফেল করা স্টুডেন্ট, নিচে হচ্ছে মোট স্টুডেন্ট, মানে উপরে হচ্ছে যেটা চাচ্ছ সেটা, নিচে হচ্ছে টোটাল, গুণন 100%। এটা হচ্ছে পার্সেন্টেজ বের করার সব থেকে সিম্পল নিয়ম। তাহলে আমাদের যেহেতু বের করা লাগতো স্মল এল বাই ক্যাপিটাল এল গুণন 100 এর মান, তো আমরা এখানে দেখলাম যে স্মল এল বাই ক্যাপিটাল এল এর মান আমরা পাইছি 0.025। তাহলে এটার সাথে আমরা কি করে দেবো, জাস্ট গুণ করে দেবো, অথবা এখান থেকে লিখতে পারো। সুতরাং দৈর্ঘ্যের শতকরা পরিবর্তন সমান স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু 100%, ঠিক আছে, ইন্টু 100%। ওকে, এখানে পার্সেন্টেজ বসা দিলেই হবে। আচ্ছা, তাহলে দেখো আমরা হচ্ছে 0.025 এটার সাথে 0.025 এটার সাথে আমরা একটা 100 গুণ করে দেব, তাহলে 25 হবে, 2.5, ঠিক আছে, 2.5। তাহলে এটাকে তুমি জাস্ট অ্যান্সার লিখে ফেলো যে 2.5%। এটা হচ্ছে তোমার অ্যান্সার, বা দশমিকের পরে তুমি ইচ্ছা করলে আরও 1-2 গুণ নিতে পারো, 2.51%। তো এটা হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনটার সলভ। তোমরা সবাই আশা করি বুঝতে পারছো। তাহলে চলো আমরা পরবর্তী কোয়েশ্চেনে চলে যাই। এটা আবার একটু ভালো করে দেখবা, আশা করি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো এই কোয়েশ্চেনটা তোমাকে বলছে যে একটি তারের দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করায় যদি দৈর্ঘ্য 6% বৃদ্ধি পায়, দৈর্ঘ্যটা হচ্ছে তোমার কি হয়েছে 6% বৃদ্ধি পাইছে, তাহলে ব্যাস 4% হ্রাস পাওয়া সম্ভব কিনা, ঠিক আছে, গাণিতিকভাবে দেখাও। মানে এটার হচ্ছে গিয়ে ব্যাসটা 4% হ্রাস পাবে কিনা সেটা তোমাকে দেখাতে বলছে। আমরা জানি না আসলে কত পার্সেন্ট হ্রাস পাবে, তবে কিছু একটা পরিমাণ হ্রাস পাবে, কারণ দৈর্ঘ্য যেহেতু বৃদ্ধি পাইছে তাহলে ব্যাস অবশ্যই হ্রাস পাবে। তবে অক্সিটিক পদার্থ থাকলে সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে কিন্তু ব্যাসও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা ছিল। তো যেহেতু আমাদের মানে বইয়ে অক্সিটিক পদার্থ সম্পর্কে এতটা আইডিয়া নেই বা আলোচনা নেই, তো এইগুলো কোয়েশ্চেন আসবে না, ঠিক আছে। আর আগের ব্যাপারটা আবার একটু ক্লিয়ার করি, সিগমা ইকুয়াল হচ্ছে আমরা কিন্তু এখানে মাইনাসটা দিই নেই, কারণ আমাদের হচ্ছে জাস্ট এখানে মডুলাস মানটুকু হলেই হইতো, ঠিক আছে। বা আমি এখানে পরিবর্তনও মাইনাস ইউজ করিনি, মানে হচ্ছে এখানে দেয়াই আছে কোয়েশ্চেনে যে একটা বাড়লে একটা কমতেছে, মাইনাসের মান ইউজ না করে জাস্ট হচ্ছে মডুলাস মান ইউজ করছি। ওকে, তাহলে আমাদের হচ্ছে গিয়ে গাণিতিকভাবে দেখাতে বলছে। তো চলো আমরা দেখি এখানে কোয়েশ্চেনটা আসলে কি, কোনো মান দেওয়া নেই, জাস্ট একটা গাণিতিক সিদ্ধান্ত তোমাকে চাওয়া হয়েছে। তো এটা আমাদের কীভাবে সলভ করতে হবে। তো দৈর্ঘ্যের যে দৈর্ঘ্য পরিবর্তন হচ্ছে 6% বৃদ্ধি পায়। তার মানে আমরা হচ্ছে যদি বলি স্মল এল বাই হচ্ছে তোমার ক্যাপিটাল এল, এটার মান কত 6%, ঠিক আছে। দেখো এটা তুমি হচ্ছে গিয়ে কিন্তু অলরেডি অনেক অঙ্ক করে আসছো, এজন্য কিন্তু আর ভেঙে লেখার দরকার নেই যে হচ্ছে কি দৈর্ঘ্যের যে বৃদ্ধি, ঠিক আছে, দৈর্ঘ্যের বৃদ্ধি কত হয়েছে, ধরো L2 সমান হচ্ছে তোমার কি, মানে ফাইনালি যেটা হয়েছে। ওকে, এটা না লিখে দৈর্ঘ্যের পরিবর্তনটা হইতো আমাদের, তাহলে স্মল এল সমান এল এর 6%, মানে বোর্ড পরীক্ষা হলে কিন্তু আমরা এমনি লিখতাম যে স্মল এল যেটা মানে যে পরিবর্তনটা হয়েছে এটা হচ্ছে এল এর 6%। তো তোমার এই যে এই ক্যাপিটাল এল যেটা এই পাশে যদি তুমি নিচে নিয়ে আসো, তাহলে স্মল এল বাই ক্যাপিটাল এল,
আর এর বলতে তো আমরা গুণনই বুঝি, যেহেতু এখানে একটা নাম্বারই, তাহলে হচ্ছে আর গুণন ইউজ করতে হবে না। তাহলে 6/100, 6/100 পার্সেন্টেজ মানে হচ্ছে 100 দ্বারা ভাগ। তো এরকমভাবে আসলে আমরা কাজটা করতাম যদি হচ্ছে আমরা যখন একদম শুরুতে ছিলাম, ইনিশিয়াল স্টেজে ছিলাম, তখন আমরা কাজটা এরকমভাবে করতাম। কিন্তু তুমি যখনই হচ্ছে গিয়ে ধাপে ধাপে অনেক অঙ্ক করে আসছো, এখন কিন্তু আর সাইড নোটে বোর্ড পরীক্ষা হলে লিখবা, কিন্তু অ্যাডমিশন টেস্ট বা হচ্ছে নিজে করার জন্য এটা লেখার দরকার নেই, জাস্ট এটা লিখে ফেলবা যে বলছে দৈর্ঘ্য তোমার কি হয়েছে 6% বৃদ্ধি পাইছে, তাহলে হচ্ছে তোমার স্মল এল বাই ক্যাপিটাল এল সমান হচ্ছে তোমার কি 6%। কারণ আমাদের পার্সেন্টেজ মানেই উপরে যার পার্সেন্টেজ চাচ্ছি তার মান, নিচে হচ্ছে আদি মান, তাহলে যেটা হচ্ছে পরিবর্তন বা বৃদ্ধি, আর নিচে হচ্ছে আদি, আর গুণন হচ্ছে 100%। তো এখানে 6% যেহেতু, তাহলে 6/100 তুমি ইচ্ছা করলে 0.06 লিখে ফেলতে পারতা, ঠিক আছে। তো এটা আমরা হচ্ছে নির্ণয় করলাম। তো তারপর হচ্ছে গিয়ে ব্যাস 4% হ্রাস পাওয়া সম্ভব কিনা, ব্যাসটা যে এটা 4% হ্রাস পাবে কিনা। এখন আমরা তো আসলে জানি না যে হচ্ছে গিয়ে ব্যাস কত পার্সেন্ট হ্রাস হওয়া পসিবল, ঠিক আছে, বা হচ্ছে গিয়ে কত হ্রাস পাইছে অ্যাকচুয়ালি, তোমাকে বলছে জাস্ট পসিবল কিনা। তো পসিবল কিনা এটা যাচ্ছে যেন আমরা যে কাজটা করব, আমরা ধরে নেব ধরো ব্যাস 4%ই হ্রাস পাইছে, ধরে নেব আর কি, ঠিক আছে। তোমাকে যদি কেউ বলা হয় যে হচ্ছে কি তুমি কোনো একটা পরীক্ষায় যে A+ পাবা কিনা, ঠিক আছে, ধরো তোমাকে বললো যে তুমি বাংলা ফার্স্ট পেপার পরীক্ষা হয়েছে, তুমি এটাতে 50 পাইছো, ঠিক আছে। এখন বাংলা সেকেন্ড পেপার পরীক্ষা দিয়ে তোমার দ্বারা A+ পাওয়া সম্ভব কিনা, তাহলে তুমি হচ্ছে কি অ্যাকচুয়ালি জানো না A+ পাবা কিনা, তবে একটা সম্ভাব্যতা যাচাই করবার কি যে পাওয়া পসিবল কিনা, আমার ম্যাক্সিমাম এফোর্ট দিয়েও পাওয়া পসিবল কিনা। তাহলে বাংলা ফার্স্ট পেপারে তুমি কত পাইছো 50, বাংলা ফার্স্ট পেপারে পাইছো তুমি হচ্ছে 50, তাহলে তোমার হচ্ছে কি বাংলা সেকেন্ড পেপারে ম্যাক্সিমাম কত পাওয়া পসিবল, তুমি যদি একদম তুমি ফুল মার্কসও পাও তাহলে তুমি হচ্ছে কি 100 পাওয়া পসিবল, তাহলে দুইটা মিলিয়ে হচ্ছে তোমার 150। কিন্তু তোমার A+ পাওয়ার জন্য লাগে কত 160, তার মানে বলবা তোমার কি A+ পাওয়া পসিবল না, মানে এরকম একটা সম্ভাবতা আছে আর কি যে পসিবল কিনা। তুমি কিন্তু বাংলা সেকেন্ড পেপারে যে 100ই পাবা এটা কিন্তু শিওর না, তারপরে আমরা ধরে নিলাম না আমি 100ই পাইছি, তারপরে আমি আর কি সম্ভবতটা যাচাই করলাম। ঠিক একইভাবে এখানেও আমাদের তারের ব্যাস তোমাকে বলছে 4% হ্রাস পাওয়া সম্ভব কিনা, 4% হ্রাস পাওয়া সম্ভব কিনা, তাহলে আমরা হ্রাস পাবে কিনা 4% এটা আমরা শিওর না বা জানি না, তবে আমরা ধরে নিলাম যে 4%ই হ্রাস পাইছে। বা এই উদাহরণটাকে আমি উল্টাভাবেও বলতে পারি, বা হচ্ছে কি মাত্র যেটা বলছি এটা অ্যাকচুয়ালি উল্টা হয়েছে, আমি এরকমভাবে তোমাকে বলি। আবার একটু খেয়াল করো, বাংলা ফার্স্ট পেপারে পাইছো তোমাকে হচ্ছে গিয়ে তুমি পাইছো 50, বাংলা সেকেন্ড পেপার পরীক্ষা দিয়ে এখনো দাও না আর কি, দিয়ে তুমি A+ পাবা কিনা এটা তোমাকে আমি জিজ্ঞাসা করলাম। তাহলে তুমি A+ পাবা কিনা এটা তুমি শিওর না, তুমি ধরে নিছো আর কি তুমি A+ পাবা। তাহলে তুমি যদি ধরে নাও যে তুমি A+ পাবা, তাহলে তোমার কত লাগবে 160 নাম্বার লাগবে। তুমি ধরে নিছো যে না আমি A+ পাইছি, তাহলে A+ পাইলে টোটাল 160 লাগবে। 160 তুমি হচ্ছে নির্ণয় করে এখান থেকে 50 বিয়োগ করলে সেকেন্ড পেপারে দরকার হচ্ছে তোমার 110 নাম্বার, তাহলে 110 তো তোমার পসিবল না, কারণ এটা তো তোমার সাধ্য সীমার বাহিরে, তার মানে তখন তুমি বলবা না হচ্ছে আমার দ্বারা A+ পাওয়া পসিবল না, ঠিক আছে। তাহলে তুমি A+ পাওয়ার আগেই তুমি ধরে নিছো আমি A+ পাইছি, পেয়ে তুমি আর কি তোমার যে ফিজিবিলিটি যেটাকে বলা হয় যে এটা তুমি হচ্ছে গিয়ে নির্ণয় করলা বা সম্ভবতটা নির্ণয় করলা। এখন আমরা সেম কাজটা করব যে হচ্ছে তারের যে ব্যাস এটা হচ্ছে 4% হ্রাস পাবে কিনা আমরা জানি না, তবে আমরা ধরে নিলাম না 4%ই হ্রাস পাইছে, ঠিক আছে, 4%ই হ্রাস পাইছে। তাইলে আমরা হচ্ছে গিয়ে স্মলার বাই ব্যাস বলছিলাম নাকি ব্যাসার্ধ, ওকে ব্যাস বলছে, এইগুলো ম্যাটার না, যে ব্যাসার্ধ একই রেজাল্ট আসে, তাই না। আমরা গিয়ে বলছিলাম 4%, তাহলে 4/100, ঠিক আছে। করে এখন আমরা দেখব যে হচ্ছে গিয়ে এল যে এতটুকু হ্রাস পাইছে বৃদ্ধি পাইছে, আর ডি যে হচ্ছে এতটুকু হ্রাস পাইছে, ঠিক আছে, হ্রাসের জন্য আমরা একটা মাইনাস ইউজ করতে পারতাম, আমরা ইউজ করতেছি না। তো এর ফলে পয়সন অনুপাতটা অ্যাকচুয়ালি কত হয়, কারণ পয়সন অনুপাতের কিন্তু একটা লিমিটেশন আছে, একটা রেঞ্জ আছে, যে এর বাহিরে হওয়া পসিবল না। যেরকম তোমার হচ্ছে যে বাংলা সেকেন্ড পেপারে 100-র বেশি পাওয়া পসিবল না, ঠিক আছে, বা 0-এর কম পাওয়া পসিবল না, মানে একটা রেঞ্জ আছে। এই পয়সন অনুপাতেরও কিন্তু একটা কি আছে, একটা রেঞ্জ আছে। আমরা আসলে অ্যাকচুয়ালি এটাই করতেছি, যে দেখবো হচ্ছে গিয়ে মানে এই যে এই ব্যাপারগুলো যদি দুইটাই সত্য হয়, ঠিক আছে, যে এল এত পার্সেন্ট বৃদ্ধি পাইছে, ডিউ যদি এত পার্সেন্ট হ্রাস পায়, তাহলে হচ্ছে এখানে যে ভ্যালুটা এই সিগমার ভ্যালুটা তখন কত দাঁড়ায়, ঠিক আছে। তো আমরা হচ্ছে অ্যাকচুয়ালি যেহেতু এখানে নেগেটিভ, আমরা এখানে যদি নেগেটিভ ভ্যালু ইউজ করতাম তাহলে আমরা সামনে একটা মাইনাস দিতাম, আমরা জাস্ট মডুলাস ভ্যালু ইউজ করতেছি, মানে সংখ্যাগত মান, তো এই জন্য আমরা সামনে মাইনাস ইউজ করতেছি না, অথবা তোমাদের বইয়ে যেহেতু মাইনাস আছে এই মাইনাসে ইউজ করি, ঠিক আছে। তাহলে এখানে একটা মাইনাস হবে, তাহলে এখানে যে এটা হ্রাস পাচ্ছে, ঠিক আছে, তো হ্রাস যেহেতু পাইছে এখানে আমরা একটা মাইনাস ইউজ করবো, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে কি সূত্রটা কি ছিল, পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। তাহলে পার্শ্বটা হচ্ছে তোমার এই যে এটা ডি বাই ক্যাপিটাল ডি, এটা আমরা ভ্যালু পেয়ে গেছি
মাইনাস হচ্ছে তোমার 4/100 আর হচ্ছে কি তোমার দৈর্ঘ্য যেটা এটা হচ্ছে নিচে 6/100 তাহলে 100 আর 100 তোমার কাটাকাটি হয়ে যাবে, তাহলে তোমার থাকতেছে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। তো এই জন্যই বলছিলাম যে তুমি ইচ্ছা করলে মাইনাস ইউজ করলে করবা, না করলে নাই, এটা ম্যাটার না। আর আমরা হচ্ছে এটা যদি বুঝতে পারি যে এখানে মাইনাস ইউজ দিলে সামনে মাইনাস ইউজ করতে হবে, আর আমি যদি হচ্ছে কি যে এখানে যে বিকৃতিটা এটা যদি জাস্ট হচ্ছে কি পজিটিভ মানটা ইউজ করি তাহলে এখানে মাইনাস না দিলেও হবে, ঠিক আছে, বা দেবো না আর কি আমরা। তাহলে তোমার 4/6, ঠিক আছে, তাহলে 4/6 এখানে আমরা দেখতেছি 0.66, তাহলে সিগমার যে মানটা এটা দাঁড়াচ্ছে 0.66 সিগমার মান। তাহলে দেখো আমরা হচ্ছে যে এখানে ব্যাপারটা বলছিল যে দৈর্ঘ্য 6% বৃদ্ধি পাইছে, দৈর্ঘ্য তো 6% বৃদ্ধি পাইছে, মানে বাংলায় তুমি 50 পেয়ে গেছো, তো বেশ 4% হ্রাস পাওয়া পসিবল কিনা, ঠিক আছে। তো আমরা দেখলাম যদি 4% হ্রাস পায় মানে তোমার প্লাস পাওয়া পসিবল কিনা, আমরা ধরলাম যে প্লাস পেয়ে ফেলছি, তাহলে এটার রিকোয়ারমেন্ট কত। তো এখানেও সেম যে বেশ 4% হ্রাস পেয়ে গেছে, আমরা ধরে নিচ্ছি যে 4% ধরে হ্রাস পেয়ে গেছে, তাহলে এই ক্ষেত্রে আমার রিকোয়ারমেন্টটা কি, মানে সিগমার ভ্যালুটা কত হওয়া উচিত। তো আমরা দেখলাম যদি এটা সত্য হয় তখন সিগমার যে ভ্যালুটা এটা 0.66 হওয়া উচিত, কিন্তু অ্যাকচুয়ালি সিগমার ভ্যালু কি 0.66 হওয়া পসিবল না, কারণ আমরা পড়ছি যে সিগমার যে ভ্যালুটা রেঞ্জটা, সিগমার যে রেঞ্জ এটা হচ্ছে -1 থেকে লেজরিক্যাল সিগমা লেজরিক্যাল পজিটিভ হাফ, ঠিক আছে, মানে ম্যাক্সিমাম যদি হয় তারপরে হচ্ছে তোমার পজিটিভ হাফ পর্যন্ত হবে, আর মিনিমাম হলে -1। তাহলে আমরা দেখতেছি যদি এই রিকোয়ারমেন্টটা সত্য হয় তাহলে এই সিগমার মান হওয়া লাগবে 0.66, তার মানে এটা অ্যাকচুয়ালি পসিবল না, ঠিক আছে। তো এটাই তোমাকে আসলে যাচাই করতে বলছে, তার মানে আমরা বলবো যে হচ্ছে গিয়ে সম্ভব না, তোমাকে বলছিল যে এটা পাওয়া সম্ভব কিনা, না এটা পাওয়া সম্ভব না, তো হচ্ছে গিয়ে এটি তোমার গাণিতিক বিশ্লেষণ, ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। তো এখানে তোমাকে বলছে হচ্ছে গিয়ে একটা নাইলনের হচ্ছে একটা দড়ি, আমি হচ্ছে বাংলায় বলি একটা নাইলনের দড়ি, এটার লেন্থ হচ্ছে গিয়ে তোমার 4.5 মিটার, মানে দৈর্ঘ্য 4.5 মিটার, আর ডায়ামিটার যেটা মানে ব্যাস যেটা এটা 6 মিলিমিটার, ইজ ফিক্সড টু এ ট্রি ল্যাম্প, মানে হচ্ছে একটা গাছের হচ্ছে কি মনে করো কোনো একটা এতে জাস্ট আটকানো আছে, একটা প্রান্ত আর কি বাঁধা, একটা বানর হচ্ছে গিয়ে যার ওজন হচ্ছে গিয়ে 100 নিউটন, ও জাম্প দিচ্ছে, জাম্প দিয়ে এই যে দড়ি যেটা ছিল এই দড়িটাকে হচ্ছে সে কী করছে, ধরে ফেলছে, এবং সেখানেই হচ্ছে গিয়ে ঝুলে আছে। খেয়াল করতেছে ব্যাপারটা, ধরো একটা গাছের হচ্ছে ডালপালা, ধরো এটা গাছের একটা ডাল, এই ডালের মধ্যে হচ্ছে একটা দড়ি ছিল, নাইলনের একটা দড়ি এরকমভাবে ঝোলানো ছিল, এখানে হচ্ছে তোমার একটা বানর গিয়ে 100 নিউটন ওজন একটা বানর এখানে হচ্ছে গিয়ে কি ঝুলে পড়ছে। তো এর ফলে হচ্ছে গিয়ে অবশ্যই কি ইয়ংয়ের গুণাঙ্ক অনুসারে আমরা বলতে পারি তার দৈর্ঘ্য কিছুটা চেঞ্জ হবে। এখন দৈর্ঘ্য যদি চেঞ্জ হয় তাহলে ডায়ামিটারও চেঞ্জ হবে, পয়সন অনুপাত মানে বেশও চেঞ্জ হবে। তো তোমাকে ইয়ংয়ের মডুলাস দেওয়া আছে এত নিউটন পার মিটার স্কয়ার, পয়সন রেশিও দেওয়া আছে এত। এখন তোমাকে ফাইনালি বের করতে বলছে কি ফাইন্ড দ্য এলঙ্গেশন, মানে হচ্ছে তোমার দৈর্ঘ্য বিকৃতি কতটুকু হবে, কোরেসপন্ডিং চেঞ্জ অফ ডায়ামিটার, মানে হচ্ছে এই যে তোমার ডায়ামিটার যে চেঞ্জ হয়েছে, ডায়ামিটার কতটুকু চেঞ্জ হয়েছে, ডায়ামিটারের চেঞ্জ দেওয়া নেই, ঠিক আছে, ডায়ামিটার ইনিশিয়ালি দেওয়া ছিল এত, ওকে, ডায়ামিটারের চেঞ্জ কত হবে সেটা তোমাকে বের করতে বলছে, চেঞ্জ অফ ডায়ামিটার, তার মানে তোমার দৈর্ঘ্যের পরিবর্তন বের করতে বলছে এখানে, তারপরে হচ্ছে তোমার ডায়ামিটারের যে পরিবর্তন এটাও বের করতে বলছে, মানে দুইটাই তোমাকে বের করতে বলছে। তাহলে তোমাকে ইয়ংয়ের গুণাঙ্ক হয়তো দেওয়া আছে, হ্যাঁ ইয়ং মডুলাস দেওয়া আছে, তাহলে খেয়াল করো ব্যাপারটা যে হচ্ছে কি একটা বৃক্ষের মধ্যে একটা হচ্ছে দড়ি ঝোলানো ছিল, এখানে হচ্ছে বানর গিয়ে ঝুলে পড়ছে 100 নিউটন, এর ফলে হচ্ছে দৈর্ঘ্য চেঞ্জ হয়েছে, এই যে এই তারের হচ্ছে বা দড়ির যে ইয়ংয়ের গুণাঙ্ক সেটা দেওয়া আছে, তো এখান থেকে তোমার হচ্ছে দৈর্ঘ্যের যে পরিবর্তনটা সেটা বের করতে হবে, তারপরে হচ্ছে গিয়ে তোমার বেশের যে পরিবর্তনটা সেটাও তোমার বের করতে হবে, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্যের পরিবর্তন বের করা এখন কোনো ম্যাটারই না, এটা আমি এই অঙ্ক তোমার একদমই আমাকে করে দিতে হবে না, কারণ এটা হচ্ছে তোমরা ইয়ংয়ের গুণাঙ্ক থেকে আমরা অনেক ম্যাথ করে আসছি, ঠিক আছে। তো জাস্ট আমি সূত্রটা লিখে দিচ্ছি, ইয়ংয়ের গুণাঙ্কের সূত্র হচ্ছে তোমার এফ ক্যাপিটাল এল বাই এ স্মল এল, তোমার এই স্মল এলটুকু এখানে নির্ণয় করতে বলছে, মানে হচ্ছে গিয়ে দৈর্ঘ্যটুকু কতটুকু বৃদ্ধি পাইছে, ঠিক আছে, দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাইছে সেটা তোমাকে বের করতে বলছে, মানে স্মল এল। তাহলে তোমার হচ্ছে ও এর মান জানা আছে, সরাসরি দেওয়া আছে একদম, ইয়ংয়ের মডুলাস হচ্ছে গিয়ে তো এই মানটুকু জাস্ট বসাবা, ওয়ের জায়গায় এফ এর মান হচ্ছে গিয়ে কি 100 দেওয়া আছে, ক্যাপিটাল এল যেটা আদি দৈর্ঘ্য এটাও দেওয়া আছে তোমার 4.5 মিটার,
যেটা এও তুমি এখান থেকে বের করে ফেলতে পারবো, কারণ ডায়ামিটার ছিল 3 মিলিমিটার। তাহলে তুমি যদি হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করো, এর জায়গায় জাস্ট বসে হচ্ছে তোমার কি পাই আর স্কোয়ার, 3 মিলিমিটারকে জাস্ট 6 মিলিমিটার দেওয়া ছিল, এখান থেকে জাস্ট 3 মিলিমিটারে কনভার্ট করবা, ঠিক আছে। তো এখান থেকে এটা হয়ে গেল। তারপরে তোমাকে যেহেতু হচ্ছে সিগমার মান দেওয়া আছে, সিগমার মান দ্বিতীয় ক্ষেত্রে তুমি সিগমার মান বসিয়ে অঙ্ক করে ফেলবা। এটা তাহলে তোমাদের হোমওয়ার্ক, LD/DL, ঠিক আছে। তাহলে এখান থেকে দ্বিতীয় ক্ষেত্রে তোমার ডিটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে আশা করি এটা তোমরা করতে পারবা। এটা তাহলে তোমাদের বাসার কাজ। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। ব্যাপারগুলো কি তোমরা বুঝতেছো ঠিকঠাক? অবশ্যই প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কিন্তু হচ্ছে কি ধারণা থাকবে না। তো দেখো যে বৃত্তাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি তারের অনুদৈর্ঘ্য পীড়নের ফলে, মানে দৈর্ঘ্য পীড়ন যেটা, এই পীড়নের ফলে দৈর্ঘ্যের 0.01% পরিবর্তন হয়েছে। তারের উপাদানের পয়সন অনুপাত হচ্ছে তোমার 0.2। আয়তনের শতকরা পরিবর্তন কত? ঠিক আছে, তোমাকে আয়তনের যে পরিবর্তনটা হবে সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। তো দেখো একটা ব্যাপার আগে ক্লিয়ার করে নিই, যে আমাদের যে পয়সন অনুপাত আমরা জানি হচ্ছে পয়সন অনুপাতের ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি পাইলে, ঠিক আছে, তোমার ডায়ামিটার যেটা ব্যাস বা ব্যাসার্ধ সেটা হ্রাস পায়। তো অ্যাকচুয়ালি এখানে কিন্তু আয়তনের পরিবর্তন হয় না বললেই চলে, কারণ আমরা দেখো দৈর্ঘ্য বরাবর যদি ফোর্স দিই, এই বরাবর ফোর্স দিলাম, এই বরাবর ফোর্স দিলাম, তো এই যে এই তারের বর কি এখানে চেঞ্জ হবে? বর কিন্তু চেঞ্জ হবে না, বর ফিক্সড। কারণ আমরা ফোর্স দিছি, আমরা কিন্তু এখান থেকে কোনো কিছু কেটে ফেলে দিই নাই, বা হচ্ছে গিয়ে কোনোভাবে এখান থেকে কোনো বর নষ্ট করি নাই। তাহলে বর ফিক্সড। তার যে ডেন্সিটিও কিন্তু চেঞ্জ হয় না, খুবই নগণ্য, ঠিক আছে। ধরো আমি যদি ধরে নিই যে হচ্ছে ডেন্সিটিটাও ধরো ফিক্সড, মানে ধরে নিচ্ছি আর কি আমরা ফিক্সড, এই ক্ষেত্রে কি এই তারের ভলিউম চেঞ্জ হবে? ভলিউম কিন্তু চেঞ্জ হওয়ার সুযোগ নেই। তবে আমরা হচ্ছে ওই লাস্ট ক্লাসে পড়ছিলাম যে হচ্ছে কি আমি যখন ফোর্স প্রয়োগ করি অক্সাটিক পদার্থের জন্য, তখন হচ্ছে ভিতরে একটা বয়েড স্পেস তৈরি হয়। অক্সাটিক পদার্থের জন্য তো মাস্ট বয়েড স্পেস তৈরি হয়, তবে এই ক্ষেত্রে এত বয়েড স্পেস তৈরি হয় না। তবে নর্মালি সামান্য পরিমাণ হচ্ছে যদি ফাঁকা স্থান তৈরি হয়েও থাকে, ঠিক আছে, তারপরে আয়তনটা কিছুটা চেঞ্জ হয়ে যায়। বুঝতেছো ব্যাপারটা? যে হচ্ছে নর্মালি আমরা পয়সন অনুপাতের জন্য আমি যদি হচ্ছে কি তারের দৈর্ঘ্য বরাবর ফোর্স প্রয়োগ করি, দৈর্ঘ্য বাড়বে, ব্যাসার্ধ কমবে, কিন্তু আয়তনের চেঞ্জ হয় না বললেই চলে। কিন্তু যদিও হয়ে থাকে সেটা খুবই নগণ্য, মানে অতি অল্প, ঠিক আছে। তো এইটাই তোমাকে এই অঙ্কে বের করতে বলছে, যে হচ্ছে কি যদি আয়তনের পরিবর্তন হয়ে থাকে তাহলে শতকরা কত পার্সেন্ট হবে। তো এখানে অ্যাকচুয়ালি যেহেতু নির্ণয় তোমাকে করতে বলছে যে শতকরা পরিবর্তন কত, তো আমরা এখানে হচ্ছে ধরে নেব যে কিছু না কিছু পরিবর্তন হয়েছে, বা নাও হইতে পারে। ফাইনালি যদি 0 হয় অ্যান্সার, তাহলে হয় নাই, ঠিক আছে। এটাই তোমাকে বের করতে বলছে। তো আমাদের আয়তনের শতকরা পরিবর্তন বের করতে বলছে। তাইলে যেহেতু একটা তার বলছে, তো আমাদের এখন আরেকটা ব্যাপার জানতে হবে যে আয়তনের যে পরিবর্তনটা এটা আমরা কিভাবে অ্যাকচুয়ালি নির্ণয় করব। তো দেখো আয়তনের শতকরা পরিবর্তন আমরা প্রথম অঙ্কের মতো যদি বলি যে শতকরা পরিবর্তন মানেই উপরে আমি যার পরিবর্তন মানে যেটা নির্ণয় করতে চাচ্ছি ওইটার পরিবর্তন লিখবো, আর নিচে হচ্ছে এটা আদিমান লিখবো ইন্টু 100%, ঠিক আছে। তাহলে তোমাকে বলছে আয়তনের শতকরা পরিবর্তন, আয়তনের শতকরা পরিবর্তন। তাহলে আমরা উপরে লিখবো আয়তনের পরিবর্তন মানে ডেল বি, বা যেটাকে আমরা স্মল বি বলি, আর নিচে হচ্ছে তোমার আদি আয়তন মানে ক্যাপিটাল বি ইন্টু 100%, ইন্টু 100%। এটা হচ্ছে তোমার আয়তনের শতকরা পরিবর্তন, মানে অ্যাকচুয়ালি আমাদের ফাইনালি এটা গিয়ে নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো এখন কিন্তু আমরা আদি আয়তন কত ছিল বা হচ্ছে তোমার আয়তনের পরিবর্তন কত হয়েছে এটা কিন্তু আমরা এই পয়সন অনুপাত দিয়ে নির্ণয় করতে পারবো না, ঠিক আছে। এটা কিন্তু আমাদের হচ্ছে কি যে আয়তন গুণাঙ্কের অঙ্ক পড়তেছি না যে আমাদের স্মল বি বাই ক্যাপিটাল বি এর মান নির্ণয় করে ফেলবো। তো এই ক্ষেত্রে আমাদের অন্য একটা কৌশল মানে অবলম্বন করতে হবে। আমি যদি তোমাকে বলি ধরো একটা রাশি হচ্ছে গিয়ে পি ইকুয়াল কিউ টু দি পাওয়ার এন, তারপরে হচ্ছে গিয়ে আর টু দি পাওয়ার এম। চিন্তা করে নাও আর কি, এরকম একটা যদি সূত্র হয় পি ইকুয়াল কিউ টু দি পাওয়ার এন ইন্টু আর টু দি পাওয়ার এম, আর সামনে ধর একটা কনস্ট্যান্ট আছে, একটা এ আছে। তো আমি যদি হচ্ছে গিয়ে তাহলে দেখো এই পি যে ব্যাপারটা, এই পিটা হচ্ছে কিউ এর উপর নির্ভরশীল, আর এর উপর নির্ভরশীল। এখন কিউ এবং আর যদি চেঞ্জ হয় তাহলে কি পিও চেঞ্জ হবে। এখন পি এর যে পরিবর্তনটা মানে হচ্ছে আমরা যদি এরকম অনুপাত আকারে নির্ণয় করি যে এই পি এর যে চেঞ্জটা হয়েছে, এই পি এর চেঞ্জ বাই হচ্ছে আদি পি, পি এর চেঞ্জ বাই হচ্ছে তোমার কি আদি পি, এটা সমান দাঁড়ায় তোমার
কনস্ট্যান্টের কোনো ভ্যালু থাকে না, কারণ কনস্ট্যান্ট তো তোমার কোনো চেঞ্জ হচ্ছে না। এই কিউ যে চেঞ্জ হচ্ছে আর হচ্ছে আর যে চেঞ্জ হচ্ছে, এইগুলোর সাথে কিভাবে রিলেটেড সেটি আমরা হচ্ছে এখন দেখব। তো এটা একদম সূত্র এখানে মুখস্থ রাখতে পারো। গাথ যেটা, এটা সামনে চলে আসে, মানে এনটা সামনে চলে আসবে, কিউ এর যে পরিবর্তনটা হয়েছে সেটা বাক হচ্ছে তোমার আদি কিউ, ঠিক আছে, প্লাস তোমার যে গুণ আকারে থাকে এরকম রাশিগুলো তাহলে হচ্ছে প্লাস, আর যদি তোমার ভাগ আকারে থাকে তাহলে হচ্ছে তোমার মাইনাস, ঠিক আছে। তাহলে হচ্ছে তোমার এই যে গাত যেটা পাওয়ার, এই পাওয়ারটা চলে আসবে হচ্ছে তোমার সামনে, তারপর হচ্ছে আর টু দি পাওয়ার এম, এমটা সামনে চলে আসলো, তাহলে হচ্ছে উপরে হচ্ছে তোমার ডেল আর, আর নিচে হচ্ছে তোমার ইনিশিয়াল আর, ঠিক আছে। এটা হচ্ছে তোমার যদি একটা রাশি অন্য বেশ কয়েকটা রাশির গাত এবং হচ্ছে গিয়ে কি ধ্রুবকের উপর নির্ভর করে, ধ্রুবক তো আর চেঞ্জ হয় না, এরকমভাবে যদি নির্ভরশীল হয়, মানে সূত্রটা দেখতে এরকম হয়, তাহলে আমাদের রাশিটাকে যে পরিবর্তন, ঠিক আছে, পরিবর্তনের হার, এটা আমরা এরকমভাবে নির্ণয় করতে পারি, ঠিক আছে। তাহলে হচ্ছে তোমরা এইটা একটু নোট আকারে লিখে রাখতে পারো। তাহলে তোমাকে বলছে এই যে তারটুকু ছিল, এই তারটুকুর আয়তনের শতকরা পরিবর্তন, ঠিক আছে, আয়তনের শতকরা পরিবর্তন। এখন তারটা কেমন বলো তো? তারটা কি একটু সিলিন্ডার আকৃতির না? একটা তার গোলাকার তার এরকম সিলিন্ডার আকৃতির না? তারের ক্ষেত্রফল এবং হচ্ছে গিয়ে কি দৈর্ঘ্য যদি আমরা গুণন করি তাহলে তো তারের আয়তন পাই। তাহলে তারের আয়তনের সূত্রটা কি? পাই আর স্কোয়ার ক্ষেত্রফল আর এটার সাথে এল, মানে দৈর্ঘ্য, উচ্চতা বলতে কেন দৈর্ঘ্য বলতেছি। তাহলে ভলিউম সমান হচ্ছে তোমার কি পাই আর স্কোয়ার এল। তো আমাকে ফাইনালি বের করতে হবে ওই তোমার হচ্ছে গিয়ে স্মল বি বাই ক্যাপিটাল বি, মানে হচ্ছে কি তোমার ভলিউমের পরিবর্তনের হার। তাহলে আমরা যদি এখানে লিখি এরকম স্মল বি বাই তোমার ক্যাপিটাল বি, তাহলে পাই যেটা, পাইটা তো আসলে এখানে কনস্ট্যান্ট, তাই না? পাই যেহেতু কনস্ট্যান্ট, তাহলে এই আর চেঞ্জেবল আর হচ্ছে কি এল চেঞ্জেবল, মানে আমি এখানে হচ্ছে দৈর্ঘ্য যেহেতু চেঞ্জ করতেছি তাহলে আর এরও চেঞ্জ হবে, মানে এই দুইটা তোমার চেঞ্জ হচ্ছে। তাহলে পাই হচ্ছে তো আর লাগবে না, কারণ আমরা বলছি কনস্ট্যান্ট লিখতে হয় না। তো আমাদের অ্যাকচুয়ালি ভলিউমের যে অনুপাতটা হবে, পরিবর্তনের যে অনুপাত হার, সেটা হবে 2 ইন্টু ডেল আর বাই তোমার ক্যাপিটাল আর বা হচ্ছে কি আদি আর প্লাস ডেল এল বাই ক্যাপিটাল এল। দেখো এটা বুঝতে পারছো কিনা? মানে এটার সাথে এটা হচ্ছে একদম সার্বজনীন সূত্র, এই সূত্রের ভিত্তিতে আমরা এটা লিখলাম। যেহেতু ফাইনালি আমাদের যে আয়তনের শতকরা পরিবর্তন নির্ণয় করতে হবে, আয়তনের শতকরা পরিবর্তন নির্ণয় করতে হবে। তো আয়তনের শতকরা পরিবর্তন হচ্ছে তোমার স্মল বি বাই ক্যাপিটাল বি ইন্টু 100%। তো আমরা দেখলাম স্মল বি বাই ক্যাপিটাল বি যেটা, এটা এই সূত্র অনুসারে যেহেতু বি হচ্ছে আর স্কোয়ার এবং হচ্ছে এল এই দুইটার উপর নির্ভরশীল, তাহলে আমাদের এই অনুপাতটা হবে তোমার 2 ইন্টু যে পাওয়ার সামনে চলে আসছে ডেল আর বাই আর প্লাস হচ্ছে গিয়ে স্মল এল বাই ক্যাপিটাল এল, ঠিক আছে। তো আমরা এই সূত্রটা প্রয়োগ করে এখন এই পরিবর্তনটুকু নির্ণয় করব, ঠিক আছে। তাহলে আমাদের দেখো কি কি লাগতেছে, এই তারের ভলিউমের শতকরা পরিবর্তন দিয়ে আমরা বের করতে চাই, তাহলে আমরা হচ্ছে ব্যাসার্ধের পরিবর্তন লাগতেছে আর হচ্ছে তোমার দৈর্ঘ্যের পরিবর্তন লাগতেছে, ঠিক আছে, দৈর্ঘ্যের শতকরা পরিবর্তন এবং ব্যাসার্ধের শতকরা পরিবর্তন। তো তোমাকে বলছে দৈর্ঘ্যের শতকরা পরিবর্তন যেটা, এটা হচ্ছে 0.01%, ঠিক আছে। দৈর্ঘ্যের যে শতকরা পরিবর্তন এটা 0.01%। তাহলে আমরা হচ্ছে গিয়ে এই যে এখান থেকে এই ইনফরমেশন থেকে আমরা বুঝতে পারতেছি এই ডেল এল বাই তোমার ক্যাপিটাল এল এটা হচ্ছে 0.01%। পার্সেন্ট বলতে হচ্ছে কি 100 দ্বারা ভাগ, তো এটা আমরা আর ইউজ করতেছি না, ঠিক আছে। আমরা দুই কেটি যেহেতু রেশিও, দুই কেটি আমরা পার্সেন্টেজ দিয়ে চিন্তা করতেছি। তাহলে আমরা হচ্ছে এটা বুঝতে পারলাম যে হচ্ছে গিয়ে স্মল এল বাই ক্যাপিটাল এল, এটার মান কিন্তু আমরা নির্ণয় করে ফেলছি, স্মল এল বাই ক্যাপিটাল এল। আমরা এখানে যখন আবার মান বসাবো তখন কিন্তু পার্সেন্টেজ বসাতে হবে। ওকে, তাহলে হচ্ছে গিয়ে পার্সেন্টেজ মানে 100 দ্বারা ভাগ, তো 10⁻⁻2 আর কি, বা 0.01 ভাগ 100, তো একসাথে করে ফেললে আমরা পাচ্ছি 0.301, বা এটাকে যদি আমরা হচ্ছে গিয়াতে নিয়ে নিই 0.0001, ওকে। বা তুমি এখানে সাইন্টিফিক মেথডও নিতে পারো, সমস্যা নেই। তো আমরা হচ্ছে কি স্মল এল বাই ক্যাপিটাল এল এর মানটুকু পেয়ে গেলাম। তো আমরা এখান থেকে নির্ণয় করব কি এখন, যে আর কি দরকার, স্মল আর বাই ক্যাপিটাল আর এর মান। তো এটা আমরা কীভাবে নির্ণয় করতে পারি, সিগমা থেকে। তো আমরা চলো সিগমা থেকে ওই মানটুকু নির্ণয় করে ফেলি। তাহলে এটা আমরা এই পাশে করে ফেলি আর এগুলো মুছে দিই। তাহলে সিগমার মান থেকে আমরা এটা করতে পারি। তাহলে চলো সিগমার মান থেকে, সিগমা ইকুয়াল হচ্ছে তোমার তো
আমরা ইচ্ছা করলে এটাকে এরকমভাবে লিখতে পারি ডি বাই ক্যাপিটাল ডি আর হচ্ছে তোমার স্মল এল বাই ক্যাপিটাল এল। তো স্মল এল বাই ক্যাপিটাল এল এর মান তো আমাদের জানাই অলরেডি, যেটা আমরা নির্ণয় করছি 0.0001, এটাকে এই পাশে নিয়ে এসে সিগমার সাথে গুণ করে দিলে তোমার স্মল ডি বাই ক্যাপিটাল ডি এর মান আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে স্মল ডি বাই ক্যাপিটাল ডি সমান হচ্ছে তোমার এই যে জাস্ট এই স্মল এল বাই ক্যাপিটাল এলটা এই পাশে এসে সিগমার সাথে গুণন হয়ে যাবে। তাহলে সিগমার মান ছিল তোমার হচ্ছে গিয়ে কি 0.2, তাহলে এটার মান আমরা পাচ্ছি 2 × 10⁻⁻5, 2 × 10⁻⁻5। ঠিক আছে, আর এটাকেও আমরা হচ্ছে কি করে ফেলি, ওই যে সাইন্টিফিক মেথডে নিয়ে যাই। তাহলে 1 2 3 4, তাহলে 1 × 10⁻⁻4, দশমিকটাকে আমরা হচ্ছে গিয়ে 4 ঘর ডানে সরাই ফেলছি, 1 2 3 4। হ্যাঁ, তাহলে 1 × 10⁻⁻4 মানে 10⁻⁻4। ঠিক আছে, তার মানে আমরা এখানে হচ্ছে গিয়ে এই ব্যাপারগুলো পেয়ে গেলাম। তো যেহেতু আমরা হচ্ছে গিয়ে এখানে স্মল এল বাই হচ্ছে গিয়ে ক্যাপিটাল এল এটাও নির্ণয় করছি, তারপর হচ্ছে গিয়ে স্মল ডি বাই ক্যাপিটাল ডি এটাও আমরা নির্ণয় করছি, তার মানে আমরা এই যে স্মল বি বাই ক্যাপিটাল বি এটা এখন আমরা ইজিলি নির্ণয় করে ফেলতে পারবো জাস্ট মান বসিয়ে। আমাদের তো অ্যাকচুয়ালি শুরুতে এটা দরকার, ফাইনালি আমরা নির্ণয় করবো কি স্মল বি বাই ক্যাপিটাল বি ইন্টু 100%। ঠিক আছে, এটা আমরা নির্ণয় করবো, মানে ফাইনালি আবার 100 দ্বারা গুণ করবো, কিন্তু প্রাথমিকভাবে তো আমার এটা দরকার। ঠিক আছে, প্রাথমিকভাবে আমার এটা দরকার। তো চলো এটাকে আমরা নির্ণয় করে ফেলি। তাহলে হচ্ছে আমরা 2 × এখানে যে মানগুলো পাইছিলাম এগুলোই বসিয়ে দেবো। স্মল আর বাই ক্যাপিটাল আর এটা হচ্ছে 2 × 10⁻⁻5 প্লাস 10⁻⁻4। ঠিক আছে, তাহলে 4 × 10⁻⁻5 প্লাস 10⁻⁻4। তো এখানে যে মানটুকু পাইছি এটার সাথে আমরা কি করবো, আবার 100% গুণ করবো, মানে হচ্ছে এই 100টা গুণ করবো, তাহলে শতকরা পরিবর্তন আমরা পেয়ে যাবো। তাহলে স্মল বি বাই ক্যাপিটাল বি ইন্টু 100% সমান তাহলে তোমার দাঁড়াচ্ছে 0. আচ্ছা আমি আবার করি 10⁻⁻5 plus 10⁻⁻4 into 100, তাহলে 0.014%, 0.014%, মানে বুঝতেই পারতেছো খুবই হচ্ছে সূক্ষ্ম পরিবর্তন, আয়তনের পরিবর্তন হয় না বললেই চলে। তো এখানে আমরা যে পরিবর্তনটা পাইছি এটা খুবই সূক্ষ্ম পরিবর্তন, এটাই তোমাকে অ্যাকচুয়ালি নির্ণয় করতে বলছে। তাহলে বলো এই অঙ্কটা ভালো করে বুঝতে পারছো কিনা। একদম ভালো করে হচ্ছে কি তোমাদের এখানে যে নতুন একটা সম্পর্ক আমরা নির্ণয় করলাম এটা কিন্তু আমাদের জানা থাকতে হবে, কারণ অনেক সময় তোমাকে এরকমভাবে একটা রাশি যদি অন্য বেশ কয়টা রাশির উপর ডিপেন্ড করে, ইভেন সূচকের উপরেও ডিপেন্ড করতে পারে, পাওয়ার রুট ওভার যাই হোক না কেন, তখন আমরা হচ্ছে কীভাবে এই পরিবর্তনের যে অনুপাতটা সেটা আমরা নির্ণয় করতে পারি। ঠিক আছে, এটা অবশ্যই আমাদের ক্লিয়ার আইডিয়া থাকা লাগবে। তো আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। হ্যাঁ, তো আমাদের এই ম্যাথে বলছে এ ম্যাটেরিয়াল হ্যাজ পয়সনস রেশিও 0.5, মানে একটা হচ্ছে গিয়ে উপাদানের তার, এটার পয়সন রেশিও হচ্ছে গিয়ে 0.5। ইফ এ ইউনিফর্ম রড অফ ইটস সাফার্স এ লংিটিউড দৈর্ঘ্য স্ট্রেন হচ্ছে গিয়ে যেটাকে আমরা বলি বিকৃতি। ঠিক আছে, বিকৃতি এখানে মেইনলি আসলে দৈর্ঘ্য বিকৃতি। তারপরে তোমাকে বলছে হোয়াট দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইট ভলিউম, মানে আগের অঙ্কটার মতোই এখানে হচ্ছে তোমার কত পার্সেন্ট ভলিউম তোমার চেঞ্জ হবে। তাহলে হচ্ছে তোমাকে পয়সন রেশিও যেটা, পয়সন অনুপাত যেটা, এটা দেওয়া আছে তোমার 0.5। তারপরে হচ্ছে গিয়ে দৈর্ঘ্য বিকৃতি যেটা, এটা দেওয়া আছে তোমার দৈর্ঘ্য বিকৃতি যেটা, এটা দেওয়া আছে তোমার 2 × 10⁻⁻3। তো পার্সেন্টেজ চেঞ্জ ইন ভলিউম, মানে ভলিউম কত পার্সেন্ট চেঞ্জ হবে, একদম সেম টু সেম আগের অঙ্ক। আগের অঙ্কটাও দেখো তোমার হচ্ছে গিয়ে পয়সন রেশিও দেওয়া ছিল 0.2, এটা 0.5 জাস্ট। তারপরে হচ্ছে গিয়ে আচ্ছা পয়সন রেশিও দেওয়া আছে, হ্যাঁ দৈর্ঘ্য বিকৃতি যেটা এটা দেওয়া আছে, আগেরটারও কি দৈর্ঘ্য বিকৃতি দেওয়া ছিল সম্ভবত, তাই না? হ্যাঁ, দৈর্ঘ্যের পরিবর্তন 0.01%, মানে এটাই দৈর্ঘ্য বিকৃতি বলতে পারো। তো এখানে দৈর্ঘ্য বিকৃতি দেওয়া আছে, মানে সেম টু সেম আগের অঙ্ক। তো এখানে তুমি একটা শর্টকাট মেথড মাথায় রাখতে পারো নোট আকারে। তো এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, প্রথম কাজ হচ্ছে এটা তোমাদের হোমওয়ার্ক।
আর দ্বিতীয়ত তুমি এখানে একটা শর্টকাট মাথায় রাখতে পারো, শর্টকাটটা হচ্ছে গিয়ে যখন তোমাকে এরকম তার মানে হচ্ছে রড টাইপের সিলিন্ডার আকৃতির, নর্মালি হচ্ছে আমাদের যে তারগুলো এই তারগুলোকে হচ্ছে কি আমরা যদি খারাপভাবে দেখি তাহলে হয়তো সিলিন্ডার আকৃতির দেখবো। তো এই রড বলো কত বা তার বলো কত বা সিলিন্ড্রিক্যাল কোনো বস্তু বলো, এইগুলোর জন্য যখনই তোমার পয়সনের রেশিও 0.5 হবে, যখনই তোমার পয়সনের অনুপাতে যেটা এটা যখন 0.5 হবে তখন শর্টকাট এখানে মাথায় রাখবা তার যে ভলিউমের পরিবর্তন মানে আয়তনের শতকরা পরিবর্তন, আয়তনের শতকরা পরিবর্তন সমান হচ্ছে তোমার 0%। এটা হচ্ছে তোমার শর্টকাট আকারে মাথায় রাখতে পারো 0%, একদম এটা হচ্ছে কি মুখস্থ। এরকম সিলিন্ড্রিক্যাল বা রড টাইপের বা তার যেটা বলুক না কেন যখন তোমাকে পয়সন রেশিও 0.5 হবে তখন মাস্ট আয়তনের যে শতকরা পরিবর্তন সেটা কত 0.5%। তাহলে এটা তোমাদের বাসার কাজ আর এটা অ্যান্সারটা মিলিয়ে দেখবা। তাহলে চলো আমরা একটা ম্যাথ দেখি। এই ম্যাথটা হচ্ছে তোমার প্রামাণিক স্যারের বইয়ের সমস্যা, বাসার কাজ আর কি। তো তোমাকে বলছে দেখাও যে সিলিন্ডার আকৃতির কোনো বস্তুর দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করায় আয়তন অপরিবর্তিত থাকলে, মানে দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করার পর যদি আয়তন অপরিবর্তিত থাকে, ঠিক আছে, তাহলে বস্তুটির পয়সনের অনুপাত হচ্ছে তোমার কি 0.5, মানে সিলিন্ড্রিক্যাল আকৃতি। মানে আগের অঙ্কটাই দেখো, আগে যেটা বলছি শর্টকাট আকারে তোমাদের মাথায় রাখতে বলছি যে তোমার যদি পয়সনের অনুপাত 0.5 হয় তাহলে আয়তনের শতকরা পরিবর্তন 0%, মানে এটা হয়তো তুমি এই অঙ্কের মতো করে দাপে দাপে করে তুমি লাস্টে গিয়ে 0% পাবা। তো এইটার উল্টাটা এখানে করতে বলছে যে হচ্ছে গিয়ে তোমাকে বলছে আয়তনের পরিবর্তন যদি 0 হয় মানে আয়তন অপরিবর্তিত থাকে তাহলে পয়সনের অনুপাত কত 0.5, এটা তোমাকে প্রমাণ করতে বলছে। তাহলে আমরা এটা যদি প্রমাণ করি তো এটা আমরা কীভাবে প্রমাণ করতে পারি চলো আমরা দেখি। তো তোমাকে বলছে আয়তন অপরিবর্তিত থাকলে, আয়তন যদি তোমার অপরিবর্তিত থাকে তাহলে আমরা কিছুক্ষণ আগে দেখছি আয়তনের পরিবর্তনের যে হচ্ছে গিয়ে সূত্রটা উপরে ছিল তোমার ডেল বি, নিচে ছিল তোমার ক্যাপিটাল বি, এইটার সমান ছিল কত বলো তো 2 ইন্টু স্মল আর বাই ক্যাপিটাল আর প্লাস তোমার স্মল এল বাই ক্যাপিটাল এল, বা হচ্ছে তোমার ডেল এল বাই ক্যাপিটাল এল। ডেল বলতে পরিবর্তন বোঝাচ্ছি আর স্মল যদি জাস্ট লিখি তাও পরিবর্তনই বোঝায়, দুটোই একসাথে বলতেছি যে হচ্ছে তোমার ভলিউমের যে পরিবর্তন এটা 2 ইন্টু স্মল আর বাই ক্যাপিটাল আর প্লাস স্মল এল বাই ক্যাপিটাল এল, এটা হচ্ছে তোমার ভলিউমের শতকরা পরিবর্তন। তাহলে তোমার এখানে ভলিউমের যে শতকরা পরিবর্তন সেটা হচ্ছে 2 ইন্টু, আমরা এই সূত্রটাই জাস্ট লিখলাম মুখস্থ। তো তোমাকে বলছে ভলিউম অপরিবর্তিত থাকলে, মানে ভলিউম পরিবর্তন হচ্ছে না, তাহলে ভলিউম যদি অপরিবর্তিত থাকে এটা মিন করে কি ভলিউমের পরিবর্তনটা মানে হচ্ছে কি তোমার উপরে স্মল বি বাই ক্যাপিটাল বি সমান হচ্ছে তোমার 0%, মানে 0, অপরিবর্তিত মানে কি 0, তার মানে 0%কে আমরা ইচ্ছা করলে 0ই লিখতে পারি। তাহলে এখান থেকে এই কথাটার মিনিং হচ্ছে গিয়ে অপরিবর্তিত, আয়তন অপরিবর্তিত থাকা কথাটা মানে হচ্ছে তোমার স্মল বি বাই ক্যাপিটাল বি সমান হচ্ছে তোমার কি 0। তাহলে আমরা এটাকে কি বসিয়ে দিতে পারি, এখানে 0 বসিয়ে দিতে পারি 0, তাহলে 0 সমান 2 ইন্টু, এটাকে আমরা কি বলতে পারি এখন বলো তো, এটাকে আমরা হচ্ছে কি পার্শ্ব বিকৃতি বলতে পারি আর এটাকে তুমি বলতে পারো দৈর্ঘ্য বিকৃতি। তাহলে পার্শ্ব বিকৃতি আমি এইভাবেই লিখি যে স্মল আর বাই তোমার ক্যাপিটাল আর প্লাস হচ্ছে স্মল এল বাই তোমার ক্যাপিটাল এল সমান 0। তাহলে এখান থেকে আমরা এটা বুঝতেছি যে তুমি যদি এটাকে এই পাশে নিয়ে আসো তাহলে -2 ইন্টু স্মল আর বাই ক্যাপিটাল আর সমান হচ্ছে তোমার স্মল এল বাই ক্যাপিটাল এল। সুতরাং আমরা যদি অ্যাকচুয়ালি ফাইনালি আমার কি লাগবে, পয়সন অনুপাতটা আমাদের নির্ণয় করতে হবে যে পয়সন অনুপাতটা 0.5 হবে। ইচ্ছা করলে আমরা এখান থেকে পয়সনের অনুপাত নির্ণয় করে ফেলতে পারি, ঠিক আছে, ইচ্ছা করলে আমরা এখান থেকেই পয়সনের অনুপাতটুকু নির্ণয় করে ফেলতে পারি, কিন্তু এখান থেকে আমরা নির্ণয় করবো না, আমরা হচ্ছে কি ধরো ভেঙে নির্ণয় করি। এখান থেকে নির্ণয় করলে কীভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা বলবো। তাহলে স্মল আর বাই ক্যাপিটাল আর সমান তোমার দাঁড়াচ্ছে মাইনাসটা এই পাশে চলে যাবে, তাহলে -12 স্মল এল বাই ক্যাপিটাল এল, তাই না? এটা হচ্ছে আমরা স্মল আর বাই ক্যাপিটাল আর এর মানটুকু পাইছি। তো আমাদের পয়সন অনুপাত কত হবে, সিগমা ইকুয়াল হচ্ছে তোমার পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। তাহলে পার্শ্ব বিকৃতি হচ্ছে তোমার ডি বাই ক্যাপিটাল ডি, আরেকটা সামনে তো একটা মাইনাস আছে, মাইনাস আর হচ্ছে তোমার স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে এখানে খেয়াল করো আমরা হচ্ছে গিয়ে স্মল আর বাই ক্যাপিটাল আর বা যেটাকে এখানে আমরা ডি লিখছি এটাকে যদি রিপ্লেস করে লিখি
মাইনাস হাফ স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে মাইনাস তো একটা সামনে আগে থেকেই ছিল, তাহলে মাইনাস হাফ স্মল এল বাই ক্যাপিটাল এল, আর নিচে তোমার এই যে স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে তোমার এই দুইটা আসলে কাটাকাটি চলে যাচ্ছে, এইটার এটা কাটাকাটি চলে যাবে। তাহলে ফাইনালি থাকবে তোমার এই মাইনাস আর এই মাইনাস কাটাকাটি হয়ে যাবে তোমার প্লাস। তাহলে প্লাস হাফ মানে হচ্ছে 0.5। তো এটি তোমাকে অ্যাকচুয়ালি প্রমাণ করতে বলছে। তুমি যদি একদম ভেঙে ভেঙে করো, আর যদি তুমি চিন্তা করো না আমি হচ্ছে কি এই লাইন থেকেই করে ফেলবো, তাহলে পয়সা অনুপাতের সূত্রটা কি ছিল? এল ডি বাই ডিএল ছিল না, বা এল ডেল আর, মানে এই এল যেটা, এই এলটাকে তুমি যদি এই পাশে উপরে নিয়ে আসো তাহলে তোমার এই যে এখানে এল চলে আসবে, আর এই এল যেটা এটা যদি তুমি নিচে নিয়ে আসো তাহলে এখানে স্মল এল চলে আসবে, তাহলে এল ডি বাই ডিএল। ঠিক আছে, এল ডি বাই ডিএল, তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি এখানেই তুমি হচ্ছে পেয়ে যাবা হাফের মান। ঠিক আছে, তো এরকমভাবে তুমি কাজটা করতে পারো। তো এটা জাস্ট প্রমাণ করতে বলছে, এটা প্রামাণিক স্যারের একটা সমস্যা ছিল, একটা সুন্দর সমস্যা। তো তুমি জাস্ট হচ্ছে এরকমভাবে কাজটা অগ্রসর হইতে পারো। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই, দেখি পরবর্তী ম্যাথে কী বলছে। আচ্ছা, তাহলে আমাদের পয়সনের যে অনুপাতের সূত্রগুলো ছিল আর হচ্ছে রিলেটেড যে ম্যাথগুলো ছিল এই ম্যাথগুলো কমপ্লিট। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বিভিন্ন গুণাঙ্কের মধ্যকার সম্পর্ক। আমরা এখন পর্যন্ত যেগুলো পড়ছি মেইনলি হচ্ছে কি আমরা ইয়ংয়ের গুণাঙ্কের ম্যাথ পড়ছি, তারপর হচ্ছে আয়তন গুণাঙ্কের ম্যাথ পড়ছি, তারপর হচ্ছে তুমি হচ্ছে কি কিন্তন গুণাঙ্ক যেটা কি এটা দ্বারা প্রকাশ করছিলাম এটা আমরা পড়ছি, আর ফাইনালি আমরা পড়ছি পয়সনের অনুপাত। ঠিক আছে, তো এই যে আমরা টোটাল 4টা গুণাঙ্ক হয়েছে, মানে 3টা গুণাঙ্ক আর হচ্ছে একটা অনুপাত, ইয়ংয়ের গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক, কিন্তন গুণাঙ্ক, 3টা গুণাঙ্ক আর একটা অনুপাত। এখন এইগুলোর মধ্যে সম্পর্ক দিয়ে ম্যাথ আসতে পারে, ইভেন বোর্ড পরীক্ষায় একটা কোয়েশ্চেন আসছিল সম্ভবত লাস্টের 2-3 বছর আগে। তো আমাদের এই সম্পর্কটা জানা থাকতে হবে, কারণ এমসিকিউ চলে আসতে পারে, তোমার রিটেনও আসতে পারে। ঠিক আছে, তো আমাদের যে সম্পর্কটা হচ্ছে এরকম, মানে 2-3টা সূত্র। ওয়াই ইকুয়াল, ওয়াই বলতে হচ্ছে তোমার এখানে ইয়ংয়ের গুণাঙ্ক, ইয়ংয়ের গুণাঙ্ক সমান হচ্ছে তোমার 3b, বি হচ্ছে তোমার আয়তন গুণাঙ্ক ইন্টু 1 প্লাস সিগমা। এইগুলো জাস্ট একদম মুখস্থ রেখে দিতে পারো। আর আমরা হচ্ছে গিয়ে এটা আমরা তাহলে দেখলাম ইয়ংয়ের গুণাঙ্কের সাথে তোমার আয়তন গুণাঙ্ক এবং পয়সনের অনুপাতের সম্পর্ক। এখানে একটা মাইনাস 1 মাইনাস সিগমা, 1 মাইনাস সিগমা। ঠিক আছে, আর ইয়ংয়ের গুণাঙ্কের সাথে আমরা যদি হচ্ছে কি কিন্তন গুণাঙ্কের সম্পর্ক স্থাপন করতে চেষ্টা করি তাহলে সেটা হচ্ছে তোমার 2 ইটা 1 প্লাস সিগমা। ঠিক আছে, এই দুইটা ব্যাপার মোটামুটি জানা থাকলেই হয়। তুমি যদি এই দুইটা সূত্র মাথায় রাখো তাহলে মোটামুটি বাদ বাকি যেগুলো সবগুলো নির্ণয় করে ফেলতে পারবো। ধরো হচ্ছে কি আয়তন গুণাঙ্ক দেওয়া আছে আর হচ্ছে তোমার পয়সন অনুপাত দেওয়া আছে, এখান থেকে তুমি ইয়ংয়ের গুণাঙ্ক নির্ণয় করতে পারতেছো। ঠিক আছে, তারপর হচ্ছে তোমাকে যদি কিন্তন গুণাঙ্ক দেওয়া থাকে আর সিগমা দেওয়া থাকে তাহলে ইয়ংয়ের গুণাঙ্ক নির্ণয় করতে পারতেছো। তো এটাও যেহেতু ইয়ংয়ের গুণাঙ্ক, এটাও যেহেতু ইয়ংয়ের গুণাঙ্ক, তাহলে ইচ্ছা করলে এইটা সমান আমরা এটা বলতে পারি। ঠিক আছে, তার মানে হচ্ছে তোমার এরকম লিখতে পারো 3 নম্বর যেটা 3b 1 মাইনাস সিগমা। আচ্ছা, সূত্রটা সম্ভবত একটু ভুল লিখছি, এটা হচ্ছে 2 সিগমা, 1 মাইনাস 2 সিগমা হওয়ার কথা। তো যাই হোক, প্রমাণ করলে হচ্ছে কি অ্যাকচুয়ালি নিয়ে আসতে পারো। আচ্ছা, তাহলে 3b ইন্টু 1 মাইনাস 2 সিগমা সমান হচ্ছে কি 2 ইটা 1 প্লাস সিগমা। ঠিক আছে, এটা দিয়ে তুমি সম্পর্কটা নির্ণয় করতে পারো। আর অনুপাত আকার আরেকটা সূত্র এখান থেকে লেখা যায় এরকম, 9 বাই ইয়ংয়ের গুণাঙ্ক সমান 3 বাই কিন্তন গুণাঙ্ক প্লাস 1 বাই আয়তন গুণাঙ্ক। এগুলো মুখস্থ রেখে দেয় বেটার, কারণ এইগুলো হচ্ছে প্রমাণ তোমাদের বই নিয়েও বা হচ্ছে প্রমাণ করে অঙ্কটা করাটাও অনেক টাইম সাপেক্ষ। যদি এমসিকিউ চলে আসে তাহলে এই 4টা সূত্র একদম টোটালি মুখস্থ রেখে দিবা, তারপর হচ্ছে তোমাকে যেটা নির্ণয় করতে বলে নির্ণয় করে ফেলবা। ওকে, তাহলে এই 4টা সূত্র টোটালি মুখস্থ রাখবা। তাহলে চলো আমরা দেখি এই রিলেটেড কিছু রিটার্ন হয়তো আছে। তো এইগুলো এমনিতেই হচ্ছে কি যদি সূত্র জানা থাকে এখানে তো তোমাকে ঘোরায় পেঁচা দেওয়ার কোনো কিছু নেই। হয়তো তোমাকে হচ্ছে কি দেওয়া থাকবে আয়তন গুণাঙ্ক, দেওয়া থাকবে হচ্ছে তোমার পয়সনের অনুপাত, এখান থেকে ইয়ংয়ের গুণাঙ্ক বের করতে বলবে। মানে যাই কিছু তোমাকে দেওয়া থাকো ফাইনালি তুমি হচ্ছে কি ওই অনুসারে এই দুইটা মাথায় রাখলে কিন্তু ফাইনালি হচ্ছে যে ওয়ের মান যে দুইটা সূত্র, প্রথম দুইটা সূত্র 3b 1 মাইনাস 2 সিগমা, 2 ইটা 1 প্লাস সিগমা, এই দুইটা মাথায় রাখলে তুমি হচ্ছে গিয়ে ইয়ংয়ের গুণাঙ্ক সমান ধরে এটা করে ফাইনালি মানে যে কোনো অঙ্ক করে ফেলতে পারো। মানে মেইন কাজ হচ্ছে এখানে তুমি যদি যে কোনো দুইটা জানা থাকে
অন্য যে কোনো দুইটা নির্ণয় করতে পারো। ধরো হচ্ছে তোমার বিটার মান জানা আছে আর হচ্ছে গিয়ে কি তোমার সিগমার মান জানা আছে, এখান থেকে তুমি ওয়ের মানটুকু পেয়ে যাবা। তো ওয়ের মানটুকু এখানে বসিয়ে আর সিগমার মান তো আগেই জানা ছিল, তুমি হচ্ছে যে এখানে ইটার মান বের করতে পারবা। মানে মেইন এখানে হচ্ছে কি আমাদের ধরো হচ্ছে দুইটি যদি জানা থাকে কোনোভাবে, তোমার যদি এখানে দুইটা মান জানা থাকে, দুইটি জানা থাকলে ধরো জানা, অন্য দুটি জানা যায়, অন্য দুটি জানা যায়। এটা হচ্ছে এখানে এই আমাদের সম্পর্কের মেইন আর কি থিম। তাহলে চলো আমরা দেখি রিলেটেড কিছু ম্যাথ করা যায় কিনা। এখানে ম্যাথ করার মতো আর ওরকম কোনো কিছু নেই, জাস্ট আমরা হচ্ছে কি দেখবো, কোয়েশ্চেনটা পড়বো, মান বসিয়ে ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারবো। তাহলে কিন্তন গুণাঙ্ক দেওয়া আছে, কিন্তন গুণাঙ্ক হচ্ছে তোমার ইটা দেওয়া আছে, তো পয়সন অনুপাত দেওয়া আছে, মানে হচ্ছে তোমার সিগমা দেওয়া আছে, তোমাকে আয়তন গুণাঙ্ক বের করতে বলছে। তাহলে হচ্ছে তোমাকে যেহেতু এখানে আয়তন গুণাঙ্ক বের করতে বলছে, আমাদের ইয়ংয়ের গুণাঙ্কের কোনো দরকার নেই, তাহলে তুমি হচ্ছে কি যে এটা বসিয়ে দিতে পারো 3b 1 - 2 সিগমা সমান হচ্ছে 2 ইটা 1 প্লাস সিগমা, জাস্ট এটা বসায় দিলেই হবে। আর তাহলে ফাইনালি এই মানটা বসিয়ে দাও, 3b 1 - 2 সিগমা সমান 2 ইটা 1 প্লাস সিগমা। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি আর অঙ্ক করার দরকার আছে? অঙ্ক করার দরকার নেই, কারণ তোমাকে এখানে ফাইনালি আয়তন গুণাঙ্ক বের করতে বলছে। এই যে বি তুমি বের করবা, সিগমার মান জানা আছে, কিন্তন গুণাঙ্ক তোমার জানা আছে, কিন্তন গুণাঙ্ক জানা আছে আর সিগমার মান জানা আছে, জাস্ট মান বসিয়ে অঙ্ক করে ফেলো। ঠিক আছে, এগুলো আমি আর করে দেবো না, এগুলো তোমাদের একদম বাসার কাজ, নিজে নিজে প্র্যাকটিসের জন্য। এই রেটের যেগুলো আছে সবগুলোই তোমাদের প্র্যাকটিসের জন্য। কোনো তারের ইয়ংয়ের গুণাঙ্ক এত 9/সেন্টিমিটার², এই ম্যাথটা হচ্ছে কি আমরা এই টাইপের একটা ম্যাথ সম্ভবত করা হয়েছে আগে। পয়সন অনুপাত 0.35 হলে আয়তন গুণাঙ্ক এবং কিন্তন গুণাঙ্ক নির্ণয় করো। তার মানে আমাদের আগেই বলছি যে কোনো দুইটা জানা থাকলে অন্য দুইটা জানা যায়। ঠিক আছে, তাহলে এখানে তোমাকে বলছে ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া আছে, ওয়ের মান দেওয়া আছে, তারপর হচ্ছে তোমার পয়সন অনুপাত দেওয়া আছে। ঠিক আছে, তাহলে তোমাকে কিন্তনটা বের করতে বলছে আর হচ্ছে আয়তনটা বের করতে বলছে, কিন্তন বের করতে বলছে আর আয়তন বের করতে বলছে। আয়তন গুণাঙ্ক বি আর হচ্ছে কিন্তন গুণাঙ্ক তোমার ইটা। তাহলে তুমি দেখো এটা কিন্তু যে লাস্টে যে আমরা যেটা পড়ছিলাম, যেহেতু ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া আছে, তো তুমি এইটাই 4 নাম্বারটা প্রয়োগ করে ফেলতে পারো। 9/গামা সমান ওয়াই বলবা, 9/y সমান হচ্ছে 3/ইটা প্লাস হচ্ছে গিয়ে কি 1/বি। তাহলে হচ্ছে গিয়ে এখানে সম্ভবত এই দুইটাই তোমাকে নির্ণয় করতে বলছে, তাই না? বি নির্ণয় করতে বলছে, ইটা নির্ণয় করতে বলছে। তাহলে এখানে তো তোমার দুইটা আননোন, তাহলে প্রথম যে কোনোটা থেকে ওয়ের মান জানা আছে, সিগমার মান জানা আছে, বি বের করে ফেলবো প্রথমটা থেকে। তো বি বের করার পরে দ্বিতীয়টা বসিয়ে দিবা, তাহলে তোমার হয়ে যাচ্ছে। এই প্রথম দুইটা ইউজ করে ফেলতে পারো। তো এইগুলো নিয়ে আমি আর আলোচনা করবো না। ওকে, তাহলে দেখো কোনটা গেল, ওইটা গেল। হ্যাঁ, তারপরে বলছে একটি তারের আয়তন গুণাঙ্ক এত, পয়সন অনুপাত এত, তারের দৈর্ঘ্য 10 মিটার এবং হচ্ছে ব্যাস এত হলে দৈর্ঘ্য 2.5 সেন্টিমিটার বাড়াতে কি পরিমাণ বলের প্রয়োজন। তাহলে ইয়ংয়ের গুণাঙ্ক থেকে আমাদের এটা করতে হবে, যে কি পরিমাণ বল লাগবে এটা আমাদের ইয়ংয়ের গুণাঙ্ক থেকে নির্ণয় করতে হবে, FL/A_l। ঠিক আছে, তো তোমার যেহেতু এফ লাগবে, এফ, তাহলে তোমার ইয়ংয়ের গুণাঙ্কের মানটুকু আগে জানা থাকতে হবে, তাই না? তাহলে ইয়ংয়ের গুণাঙ্কের মান কিন্তু এখানে দেয়া নেই। তাহলে এখানে প্রথম কাজ, ইয়ংয়ের গুণাঙ্ক আমরা অনেক ম্যাথ করছি, তো আমাদের প্রথম কাজ হচ্ছে আগে ইয়ংয়ের গুণাঙ্কটুকু বের করতে হবে। তাহলে ইয়ংয়ের গুণাঙ্কটুকু আমরা কিভাবে বের করবো? এই যে এখানে আয়তন গুণাঙ্ক দেওয়া আছে বি আর পয়সন অনুপাত দেওয়া আছে 0.4 সিগমা। তাহলে তুমি প্রথম যে কাজটা করবো, ওয়ের মানটুকু বের করে ফেলবো। ওয়ের মান হচ্ছে তোমার কি 3b × 1 - 2 সিগমা। ঠিক আছে, তাহলে সিগমার মান জানা, বি এর মান জানা, ওয়ের মান বের করে বসিয়ে দিবা, শেষ। ওকে, তাহলে এই সবগুলোই তোমাদের হোমওয়ার্ক। ঠিক আছে, এগুলো আমি আর করবো না। আমাদের আর আজকের ক্লাসটা এমনিতেই হচ্ছে কি, যেহেতু শর্ট সিলেবাস আমি ভাগ করছি এরকম, যাতে এই ক্লাসের মাধ্যমে আমাদের শর্ট সিলেবাসটা শেষ হয়। এটা চুয়েটের একটা কোয়েশ্চেন, এটাও তোমরা হচ্ছে গিয়ে সলভ করবা। যদি ইহার ইয়ংয়ের গুণাঙ্ক এত, পয়সন অনুপাত যথাক্রমে এত হয়, আমরা এই টাইপের একটা ম্যাথ আগে করছি। এই ম্যাথটাই সম্ভবত করা হয়েছে লেকচার নাম্বার 7-এ। কারণ যদি ইহার ইয়ংয়ের গুণাঙ্ক পয়সন অনুপাত যথাক্রমে এত হয়, পার্শ্বীয় সংকোচন কত। হ্যাঁ, তাহলে এটা আমাদের করা হয়েছে, লেকচার 7 চেক করবা, লেকচার 7-এ করা আছে। তো আগে হচ্ছে তোমরা নিজে চেষ্টা করবা। ঠিক আছে, নিজে করতে চেষ্টা করবা, করে যদি হচ্ছে দেখো পারতেছ না, তাহলে লেকচার 7 দেখবা। ঠিক আছে, তো আমাদের হচ্ছে আজকের
ক্লাসটা এরকমভাবে সাজানো ছিল যাতে আমাদের এই লেকচারে আমাদের শর্ট সিলেবাসটা টোটালি কমপ্লিট হয়। হওয়ার পরে আমরা হচ্ছে গিয়ে লেকচার 9 থেকে যেন পরবর্তী যে অংশটা যেটা এইচএসসি 26 থেকে আবার হচ্ছে পড়তে হবে ওই পার্টটুকু যেন শুরু করতে পারি, মানে হচ্ছে একদম টোটালি ডিভাইড করে ফেলা আর কি। লেকচার 8 পর্যন্ত হচ্ছে শর্ট সিলেবাস, 8-এর পরে হচ্ছে তোমার ফুল সিলেবাস। তো এজন্য আমাদের প্রথম দিকের যে ইয়ংয়ের গুণাঙ্ক পর্যন্ত ম্যাথগুলো ছিল ওইখানে কিন্তু আমি ক্লাসের পাশাপাশি এমসিকিউ সলভ করাই দিচ্ছি, ঠিক আছে। তো আমাদের হচ্ছে কি আয়তন গুণাঙ্ক থেকে আর এমসিকিউ ক্লাসের মধ্যে সলভ করাই নাই, মানে আয়তন গুণাঙ্কে জাস্ট রিটেন ম্যাথ করছি, এমসিকিউ করানো হয় নাই। পয়সা অনুপাতের রিটেন ম্যাথ করছি, এমসিকিউ করানো হয়নি। তো আমাদের এর জন্য আয়তন গুণাঙ্ক আর পয়সা অনুপাত নিয়ে যে হচ্ছে গিয়ে সিম্পল এমসিকিউগুলো আসতে পারে এই এমসিকিউগুলো আজকে আমরা সলভ করে ফেলবো। তাহলে আমাদের লেকচার 8 পর্যন্ত শর্ট সিলেবাসের A to Z শেষ। তবে শর্ট সিলেবাসের উপর আমি একটা স্পেশাল সিকিউ ক্লাসও আনবো, ঠিক আছে। তো সিকিউ ক্লাসটা শুধুমাত্র মানে বোর্ড স্ট্যান্ডার্ড এবং হচ্ছে গিয়ে মানে তুমি বোর্ডে যাতে খুবই ভালো একটা মার্ক পেতে পারো, সব কোয়ালিটির কোয়েশনই থাকবে, ইজি থেকে কঠিন পর্যন্ত সব কোয়েশনই থাকবে। তবে এইটার উপর মানে হচ্ছে কি শর্ট সিলেবাসের উপর প্রথমে একটা সিকিউ আসবে, তারপরে এইচএসসি 26-এর জন্য আলাদা করে আবার সিকিউ কোয়েশন আসবে, সমস্যা নেই। ওকে, তাহলে এমসিকিউ প্র্যাকটিসগুলো হচ্ছে জাস্ট মুখে মুখে করার মতো, মানে বুঝতেই পারতেছো আমরা হচ্ছে যেহেতু রিটেন ম্যাথ করে আসছি তাহলে আমাদের এমসিকিউ কোয়েশন করা সলভ করা কোনো সমস্যাই হবে না। বলছে কোন স্থিতিস্থাপক গুণাঙ্কটি তরলের জন্য প্রযোজ্য। তাহলে তরলের জন্য কি ছিল বলতো? আয়তন গুণাঙ্ক ছিল, কারণ কঠিনের জন্য ছিল তোমার হচ্ছে কি দৃঢ়তার গুণাঙ্ক। দৃঢ়তার গুণাঙ্ক ছিল কঠিন পদার্থের জন্য, কারণ আমরা দৃঢ়তাকে কি বলছিলাম? আকার গুণাঙ্কও বলছিলাম। তাহলে নির্দিষ্ট যে আকার এটা কিন্তু শুধুমাত্র কঠিন পদার্থের, এর জন্য দৃঢ়তার গুণাঙ্ক হচ্ছে কঠিনের, ইয়ংয়ের গুণাঙ্কও কঠিনের তার। তাহলে আয়তন গুণাঙ্ক যেটা এটা কিন্তু আমরা হচ্ছে গিয়ে তরলের জন্য পড়ছিলাম, যে তরলের এত গভীরতায়, ঠিক আছে, ঘনত্বের কেমন চেঞ্জ হবে এই ব্যাপারগুলো। তাহলে এটা হচ্ছে আমাদের আয়তন গুণাঙ্ক। আয়তন গুণাঙ্কের মাত্রা কোনটি? মাত্রা তোমরা হচ্ছে জাস্ট ওই যে বি ইকুয়াল সূত্র থেকে প্রতিপাদন করবা। মাত্রা তারপরে একক এগুলো আমি হচ্ছে কখনো বলি না যে মুখস্থ করবা, মুখস্থ করার থেকে প্রতিপাদন করে ফেলাটা বরং ইজি। তাহলে পি বি, বি হচ্ছে এখানে স্মল বি আর কি, বা হচ্ছে তোমার ক্যাপিটাল বি। তাহলে দেখো এটা যেহেতু হচ্ছে কি সিমিলার ইউনিট, সিমিলার রাশি, ঠিক আছে, তার মানে এটা একক কোনো থাকবে না, মানে চাপের যে হচ্ছে মাত্রাটা, চাপের মাত্রাটাই তোমার হচ্ছে তোমার কি আয়তন গুণাঙ্কের মাত্রা, ঠিক আছে। তাহলে চাপের মাত্রা ডি হওয়ার কথা। তো যাই হোক তোমরা এটা করে ফেলবো, আমার মুখস্থ নেই। আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিকে কি বলে? আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিকে আমরা বলছিলাম হচ্ছে গিয়ে কি, আয়তন গুণাঙ্ককে আমরা বলছিলাম অসংনমতা, ঠিক আছে। তাহলে আয়তন গুণাঙ্কের যে হচ্ছে গিয়ে বিপরীত রাশি এটাকে আমরা বলছি হচ্ছে কি সংনম্যতা। সংনম্যতা মানে সংকুচিত হওয়ার প্রবণতা। তাহলে আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিকে বলে সংনম্যতা, ঠিক আছে। আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি হচ্ছে গিয়ে কি সংনম্যতা, আর আয়তন গুণাঙ্কটাকে আমরা বলি অসংনম্যতা। যেহেতু এটা সংনম্যতা, সংনম্যতার হচ্ছে উল্টা হচ্ছে আয়তন গুণাঙ্ক, তাহলে আয়তন গুণাঙ্কটাকে ইচ্ছে করলে আমরা অসংনম্যতাও বলতে পারি। রিটেনে আমরা পড়ে আসছি, ঠিক আছে, অসংনম্যতা, নম্যতা, ঠিক আছে। তাহলে আয়তন গুণাঙ্ক হচ্ছে অসংনম্যতা আর তার বিপরীত রাশি হচ্ছে সংনম্যতা। আয়তন গুণাঙ্কের অন্য নাম কি? যে মাত্র যেটা আমরা দেখলাম অসংনম্যতা, তাহলে হচ্ছে আয়তন গুণাঙ্কের অন্য নাম হচ্ছে তোমার কি অসংনম্যতা। আয়তন গুণাঙ্ক এবং হচ্ছে সংনম্যতার মধ্যে একটা সম্পর্ক কি? যেহেতু বিপরীত সম্পর্ক তাহলে আমরা এটা বলতে পারি আয়তন গুণাঙ্ককে অনেক ক্ষেত্রে কে দ্বারাও প্রকাশ করা হয়। আমরা হচ্ছে বি দ্বারা হচ্ছে পড়ে আসছি, তো কখনো কখনো কোনো বইয়ে কেউ থাকতে পারে, দেখে হচ্ছে কি টেনশন নেওয়ার কোনো কিছু নেই। সংনম্যতাটাকে আমরা সি দ্বারা প্রকাশ করি, মানে কমপ্রেসিবিলিটি, ঠিক আছে, আর বি দ্বারা হচ্ছে বাল্ক মডুলাস। তো যেহেতু এখানে বি দেওয়া নেই কে, তো সম্পর্কটা হচ্ছে এরকম। সরি সম্পর্ক অ্যান্সার এটা না, অ্যান্সার হচ্ছে উপরেরটা, এত উল্টা হয়ে গেছে। এটা সি ইকুয়াল 1/k, যেহেতু বিপরীত সম্পর্ক, ঠিক আছে, সি ইকুয়াল 1/k, এটা হচ্ছে তোমার সম্পর্কটা। ওকে, কোনটি আয়তন গুণাঙ্ক সব থেকে বেশি? তোমাদের এটা ভার্সিটি এবং হচ্ছে বোর্ড এবং মেডিকেল স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, কারণ এখানে অনেক কিছু মুখস্থ টাইপের আসে। তো আয়তন গুণাঙ্ক সবচেয়ে বেশি, তোমাদের বইয়ে কিছু লিস্ট দেওয়া থাকে যে হচ্ছে নিচে কয়টি পদার্থের আয়তন গুণাঙ্ক বা ইয়ংয়ের গুণাঙ্ক লিস্ট রাখা দেওয়া থাকে। এই চারটা একটু মুখস্থ করে ফেলবা। এটা গ্লিসারিন হওয়ার কথা, ঠিক আছে, এই চারটার মধ্যে গ্লিসারিন হওয়ার কথা, তারপরে তোমরা আবার বই চেক দিবা। সম্পূর্ণ দৃঢ় বস্তুর আয়তন গুণাঙ্ক কত? ঠিক আছে, সম্পূর্ণ দৃঢ় বস্তুর আয়তন গুণাঙ্ক কত? তাহলে আমাদের হচ্ছে গুণাঙ্কটা মানে কি ছিল বলতো? গুণাঙ্ক সমান তোমার পীড়ন বাই বিকৃতি। গুণাঙ্ক সমান তোমার পীড়ন বাই বিকৃতি। এখন দৃঢ় বস্তু আমরা ক্লাস মানে লেকচার নাম্বার 1-এ আমরা পড়ে আসছিলাম, দৃঢ় বস্তু মানে হচ্ছে যার কি বিকৃতি ঘটানো ইম্পসিবল। দৃঢ় বস্তু মানে কি? যার বিকৃতি ঘটানো কি ইম্পসিবল, মানে যার বিকৃতি হয় না আর কি। তাহলে বিকৃতি যদি না হয়, গুণাঙ্ক সমান পীড়ন বাই বিকৃতি। এখন
বিকৃতি যদি না হয়, পীড়ন যাই হোক, বিকৃতি যদি না হয় তাহলে হচ্ছে গিয়ে বিকৃতি সমান কত হবে, 0 হবে। বিকৃতি হচ্ছে না, তো এই ক্ষেত্রে আমরা বলবো যে সামথিং বাই 0 মানে কি, অসংজ্ঞায়িত, ঠিক আছে, ইনফাইনাইট। তার মানে আমাদের একটি দৃঢ় বস্তুর আয়তন গুণাঙ্ক, তোমাকে যদি বলতো একটা দৃঢ় তারের ইয়ংয়ের গুণাঙ্ক, ঠিক আছে, একটা দৃঢ় বস্তুর ক্রিন্তন গুণাঙ্ক, ঠিক আছে, তো এইগুলো অ্যাকচুয়ালি ইনফাইনাইট, মানে হচ্ছে কি অসীম হয়। কীভাবে অসীম সেটা আশা করি বুঝতে পারছো। তাহলে চলো আমরা পরবর্তী কোয়েশনে চলে যাই। বলছি কিছু পরিমাণ পানিকে তার মোট আয়তনের 10% সংকুচিত করতে কত পরিমাণ চাপ প্রয়োগ করতে হবে, ঠিক আছে, কত পরিমাণ চাপ প্রয়োগ করতে হবে, যেখানে পানির আয়তন গুণাঙ্ক হচ্ছে এত। তাহলে পানির আয়তন গুণাঙ্ক তোমার এখানে সরাসরি দেওয়া আছে, তাহলে আমাদের হচ্ছে চাপের পরিমাণ বের করতে হবে। তাহলে খেয়াল করো, বি ইকুয়াল আমরা জানি পি স্মল বি বাই তোমার ক্যাপিটাল বি। তো তোমাদের যেহেতু এখানে চাপটুকু নির্ণয় করতে হবে, পি নির্ণয় করতে হবে আর কি। তাহলে জাস্ট হচ্ছে গিয়ে পিটাকে ওই পাশে রেখে, বি তো ওই পাশে ছিলই, ক্যাপিটাল বিটা এই পাশে উপরে উঠে যাবে, স্মল বিটুকু নিচে, সমান হচ্ছে তোমার পি। এই পিটা নির্ণয় করতে বলছে। এখন আমরা বলছিলাম যখনই তোমাকে পার্সেন্টেজ বলবে তখনই তুমি হচ্ছে শুরুটাকে 100 ধরে নিবা, শুরুটাকে কি ধরে নিবা, 100 ধরে নিবা। তাহলে তোমার আর কি অঙ্কটা ইজি হয়। তুমি এখানে বুঝতেই পারতেছো যে হচ্ছে কি এত সংকুচিত হয়েছে, তার মানে তোমার স্মল বি বাই ক্যাপিটাল বি এর মান তোমার 10%, মানে 10/100, 10/100, 10% মানে কি 10/100। তো অ্যাকচুয়ালি দেখো, এটাকে যদি আমি এখন চিন্তা করি এরকমভাবে, তাহলে ক্যাপিটাল বিটা অ্যাকচুয়ালি কি 100 দাঁড়াচ্ছে না, আর স্মল বিটা কি 10 দাঁড়াচ্ছে না। মানে এই কাজটা না করে, মানে এরকমভাবে ইলাবোরেট করে না লিখে জাস্ট মনে মনেই তুমি হিসাব করে ফেলবা যে শুরুটা হচ্ছে 100 আর পরেরটা হচ্ছে গিয়ে পরিবর্তন যেটা, এটা যত পার্সেন্ট দেওয়া আছে সেটা, ঠিক আছে, মানে পার্সেন্টেজ মানে 100-র মধ্যে, যেন আমরা মনে মনে 100 ধরে নেব। তাহলে আমাদের বি এর মান দেওয়া আছে, এখানে বি এর মান হচ্ছে 2 × 10⁹ বি এর মান বসিয়ে দিই ক্যালকুলেটারে, 2 × 10⁹। এটার সাথে আমরা হচ্ছে কি আদি যেটা, আদিটা গুণন করবো, আদি হচ্ছে তোমার 100, আর হচ্ছে চেঞ্জ যেটা এটা হচ্ছে 10%, মানে হচ্ছে কি 10, 100 যেহেতু আমরা ধরে নিচ্ছি তাহলে হচ্ছে 10, তাহলে 2 × 10⁻10 নিউটন, তাহলে 2 × 10⁻10 নিউটন চাপ প্রয়োগ করতে হবে। চাপের একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, তাহলে 2 × 10⁻10 নিউটন, এটাই আছে অপশন। তো এটা কিন্তু ডেল পি এর মান, মানে চাপের যে পরিবর্তনটা ডেল পি। তো যাই হোক, এটা হচ্ছে তোমার অ্যান্সার। তাই চলো আমরা দেখি পরেরটা দেখি। বলছে হচ্ছে কি একটা রাবার বল ইজ টেকেন ডাউন টু 100 মিটার ডিপ লেক, মানে হচ্ছে কি একটা মানে জলাশয়, বাংলায় বলি ধর একটা জলাশয়ের 100 মিটার নিচে হচ্ছে তোমার একটা বল নেওয়া হয়েছে। এর ফলে হচ্ছে তোমার যে আয়তনটা, এই আয়তনটা হচ্ছে 0.1% হ্রাস পাইছে। তাহলে আয়তন কতটুকু হ্রাস পাইছে, 0.1%। জি এর মান দেওয়া আছে, বাল্ক মডুলাসটা কত সেটা তোমাকে বের করতে বলছে, মানে আয়তন গুণাঙ্কটা কত সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে আয়তন গুণাঙ্কের সূত্র আমরা কি জানি, বি, তাহলে বি ইকুয়াল হচ্ছে তোমার পি স্মল বি বাই ক্যাপিটাল বি। তাহলে পি যেটা, পি এর মানটা আর কি এখানে সরাসরি দেওয়া নেই, ঠিক আছে, বা ডেল পি এর যে মানটা, এই মানটা আমাদের সরাসরি দেওয়া নেই। তো যেহেতু বলছে তোমাকে একটা জলাশয়ের 100 মিটার গভীরে নেওয়া হয়েছে, তাহলে আমরা জানি জলাশয়ের এইচ গভীরতায় যে চাপের সূত্র সেটা হচ্ছে তোমার এইচ রো জি, ঠিক আছে। তাহলে কতটুকু গভীরে নেওয়া হয়েছে, তোমার হচ্ছে 100 মিটার গভীরে, তাহলে এইচ এর মান হচ্ছে 100 ইন্টু রো এর মান হচ্ছে 9, পানির যে ঘনত্ব 1000 ইন্টু 9.8, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে এখান থেকে পি এর মানটুকু আগে আর কি নির্ণয় করতে হবে প্রথম ধাপে। পি এর মান নির্ণয় করে তোমাকে যেহেতু বলছে 0.1% হ্রাস পাইছে, তাহলে আমাদের স্মল বি যেটা এটাকে বলবো 0.1%, আর চিন্তা করতে হবে না, 0.1। আর ক্যাপিটাল বি যেটা মানে আদিটা, এটাকে ধরে নেবো 100। যখনই তোমাকে এরকম পার্সেন্টেজ আকারে পরিবর্তন দেওয়া থাকবে তখন শুরুটা আমরা ধরে নেবো 100, আর দ্বিতীয়টা জাস্ট শুধুমাত্র পার্সেন্ট ছাড়া যে হচ্ছে ভ্যালুটা, 0.1% ছাড়া যে ভ্যালুটা মানে 0.1, সেটা আমরা কনসিডার করবো, ঠিক আছে। তাহলে 100 ইন্টু 1000, 9.8 অ্যাকচুয়ালি আসলে না, কারণ এখানে কোয়েশ্চেনে দেওয়া ছিল তোমার 10, আমি এখানে 9.8 লিখছি আর কি। তো তুমি এখানে 10 বসিয়ে করবা, 10, ওকে, ইন্টু 10। তো এটা হচ্ছে তোমার চাপের ভ্যালু, আর এটার সাথে তোমার স্মল বি গুণন মানে 0.1 ভাগ হচ্ছে তোমার 100, তাহলে 1000। 1000 বলতে হচ্ছে তোমার, আচ্ছা এখানে কোথাও কি ভুল হয়েছে, ক্যাপিটাল বি বাল্ক মডুলাস অফ ইলাস্টিসিটি ফর রাবার ইন নিউটন পার মিটার স্কোয়ার। আচ্ছা আবার করি, 100 ইন্টু 1000 ইন্টু 10, এটার সাথে গুণন হচ্ছে তোমার 0.1 ভাগ হচ্ছে তোমার 100। ও সরি, সূত্রটা উল্টা লিখছি সম্ভবত, পি বাই স্মল বি।
পীড়ন বাই বিকৃতি, বিকৃতি স্মল বি বাই ক্যাপিটাল। হ্যাঁ, এখানে সূত্রটা উল্টা লেখা হয়েছে, পিবি বাই স্মল বি। সূত্র কিন্তু অবশ্যই অতি সতর্ক মানে সাবধানে বসাতে হবে। সূত্র উল্টা লিখে ফেলছি, দেখো সূত্র উল্টা লিখে ফেলছি, মানে অ্যান্সার মিলতেছে না। তো লাগ ভালো যে হচ্ছে কি এখানে আমি যেটা প্রথমে বের করছি এটা কোনো অপশন ছিল না। তো বোর্ডে যে কোয়েশনগুলো আসে বা অ্যাডমিশন টেস্টে অনেক সময় এরকম কোয়েশনগুলো আসে যেখানে মনে করো যে তুমি ভুল কিভাবে করতে পারো, ঠিক আছে, এখানে ভুল হওয়ার চান্স কোনটা, যে তুমি হয়তো উল্টাপাল্টা বিয়ের জায়গাটা উল্টাপাল্টা চেঞ্জ করে ফেললা। তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমার এভাবে উল্টাপাল্টা করলেও যে অ্যান্সারটা আসার মানে সম্ভব সেটাও কিন্তু অপশনে দেওয়া থাকে। তো কিন্তু আমরা চোখ বন্ধ করে সেটা হচ্ছে গিয়ে কী করে ফেলি, আঁকিয়ে ফেলি। তাহলে এই যে এখানে হচ্ছে কি আমাদের ভুলটা করা যাবে না। 10 × 100 বাক হচ্ছে তোমার 0.1, হচ্ছে 10⁻9। ঠিক আছে, তাহলে বাল্ক মডুলাসের মান কত, 10⁻9। কোনো একক দেওয়া নেই, কারণ এককটা বলছিলই যে তো এককে কত হবে। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। তারপরে তোমাকে বলছে কত চাপে 1000 ঘন সেন্টিমিটার পারদের 2 ঘন সেন্টিমিটার সংকোচন হবে। ঠিক আছে, তার মানে সংকোচন দেওয়া আছে 2। তো যেহেতু দুইটাই সিমিলার ইউনিট, এটাও সেন্টিমিটার ঘন সেন্টিমিটার, এটাও ঘন সেন্টিমিটার, তার মানে আমাদের কিন্তু এককের আর কোনো চেঞ্জ করতে হবে না। এটা তোমরা বাসার কাছে হিসাবে করে ফেলবা। বি ইকুয়াল তোমার পি ক্যাপিটাল বি বাই স্মল বি। ঠিক আছে, তো এখান থেকে অঙ্ক হয়ে যাবে। তারপরে তোমাকে বলছে পানির আয়তন গুণাঙ্ক 0.2 × 10⁻10 বলতে বোঝায় যে পানির আদি আয়তন সমান আয়তন হ্রাস করতে প্রতি বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফলের উপর লম্বভাবে চারদিক থেকে যে বল প্রয়োগ করতে হবে তার পরিমাণ হবে। আচ্ছা, পানির আয়তন গুণাঙ্ক দেওয়া আছে, মানে বি এর মান দেওয়া আছে। আচ্ছা, এটা তো ডেফিনেশন টাইপের হয়ে গেছে। বলতে বোঝায় যে পানির আদি আয়তন সমান আয়তন হ্রাস করতে পানির প্রতি বর্গ মিটার। আচ্ছা, এটা হয়তো টাইপিং মিস্টেক হইতে পারে কোয়েশ্চেনটা হচ্ছে কি পরে আমি কারেকশন করে দেবো না। ওকে, তারপর বলছে গ্যাসের আয়তন গুণাঙ্ক এত হলে গ্যাসের আয়তন 10% কমাতে কি পরিমাণ অতিরিক্ত চাপ প্রয়োগ করতে হবে। এটা তোমাদের বাসার কাজ, যা সূত্রে মান বসাবা। স্থিতিস্থাপক সীমার মধ্যে ক্রিন্তন পীড়ন এবং ক্রিন্তন বিকৃতির অনুপাতকে কি বলা হয়, বলা হয় দৃঢ়তার গুণাঙ্ক। ক্রিন্তন গুণাঙ্ক আমরা বলি, দৃঢ়তার গুণাঙ্কও বলি, বিবর্তন গুণাঙ্কও বলি, তারপর হচ্ছে কি আকার গুণাঙ্কও বলি। তারপর তোমাকে বলছে ইউনিফর্ম কিউব ইজ সাবজেক্টেড টু ভলিউম compression if each side is decreased by 1%, then bulk strain is। তাহলে দেখো এখানে কোয়েশ্চেনটা কি বলছে, আমি তোমাকে বাংলায় বলে নেই। তো তোমাকে বলছে একটা কিউব টাইপের আর কি বস্তু, একটা কিউব টাইপের বস্তু, ঘনকাকৃতির একটা বস্তু। ওকে, এটার হচ্ছে গিয়ে চারদিক থেকে আর কি চেপে ধরা হয়েছে, চারদিক থেকে চেপে ধরা হয়েছে। কিউব আকৃতির একটা বস্তু চারদিক থেকে যদি তুমি চেপে ধরো তাহলে অবশ্যই কি হবে, তোমার ভলিউমটা চেঞ্জ হবে। তো এটাই তোমাকে বলছে যে হচ্ছে গিয়ে এখানে ভলিউমটা চেঞ্জ সরাসরি দেওয়া নেই, বলছে প্রতি সাইড হচ্ছে গিয়ে কি চেঞ্জ হয়েছে, প্রতিটা সাইড 1% পরিমাণ হ্রাস হয়েছে, প্রতি সাইড 1% করে কি হয়েছে, হ্রাস পাইছে। ধরো এটার যে দৈর্ঘ্যটা ছিল এই দৈর্ঘ্যটা হ্রাস পায় কত হয়েছে, যে যদি 100 থাকতো তাহলে এখন হচ্ছে 99, মানে তোমার চেঞ্জ হয়েছে গিয়ে তোমার 1%। এখন তার ভলিউমটা হচ্ছে গিয়ে কি, দেন বাল্ক স্ট্রেন ইজ, বাল্ক স্ট্রেন বলতে আমরা বুঝি হচ্ছে মানে স্ট্রেন বলতে বিকৃতি বুঝবা, ঠিক আছে, বিকৃতি। স্ট্রেন বলতে হচ্ছে কি তোমার কি বিকৃতি, আর স্ট্রেস বলতে হচ্ছে পীড়ন। তাইলে বাল্ক স্ট্রেন বলতে তোমাকে বোঝাচ্ছে তোমার আয়তন বিকৃতিটা কত, ঠিক আছে, আয়তন বিকৃতিটা কত হয়েছে। তো আয়তন বিকৃতির সূত্রটা আমরা কি জানি, স্মল বি বাই ক্যাপিটাল বি, মানে উপরে হচ্ছে তোমার আয়তনের পরিবর্তন আর নিচে হচ্ছে তোমার কি আদি আয়তন। তো আমরা দেখো কিছুক্ষণ আগেই কিন্তু একটা সূত্র পড়ে আসছিলাম এরকম, যে এই সূত্রটা আমরা কাজে লাগাবো, অনেক দূর পড়ে আসছি, এই যে এটা আর কি। তোমার এরকম যদি হচ্ছে কি ভলিউম চেঞ্জ হয়, ভলিউম যদি আর এবং এল এর উপর ডিপেন্ড করে, মানে যারা সেগুলোর উপর ডিপেন্ড থাকে আর কি, মিলে আর কি এই সূত্রটা, এটাকে তুমি স্ট্যান্ডার্ড ধরবা। তাহলে হচ্ছে কি চলো আমরা যেটা হচ্ছে সলভ করতে চাচ্ছিলাম এখন সেটাই চলে যাই। ওকে, তাহলে দেখো যেহেতু গণকাকৃতির বস্তু বলছে, তাহলে গণকাকৃতির বস্তুর হচ্ছে গিয়ে কি ভলিউমের সূত্র কি, আই কিউব, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তো যেহেতু এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই সেম, তাহলে হচ্ছে জাস্ট আই কিউব। তাহলে আমাদের হচ্ছে গিয়ে এই স্মল বি বাই ক্যাপিটাল বি, এখানে যে মানটুকু পাবো এটা হচ্ছে আমরা বলছিলাম পাওয়ারটা কোথায় চলে আসবে, নিচে চলে আসবে। তাহলে পাওয়ারটা চলে আসছে এখানে 3, আর গুণনাকারে থাকবে
ডেল এ বাই হচ্ছে তোমার কি ইনিশিয়াল এ, ঠিক আছে। এখন তোমাকে যেহেতু বলছে সাইড যেটা এটা চেঞ্জ হয়েছে কত 1%, সাইড হয়েছে তোমার 1% চেঞ্জ, পরিবর্তন শতকরা যে পরিবর্তনটা এটাই তোমাকে দেওয়া আছে যে হচ্ছে গিয়ে স্মল এ বাই ক্যাপিটাল এ, ঠিক আছে, বা হচ্ছে কি তোমার পরিবর্তন বাই আদি। এখানে পরিবর্তন বাই আদি এর যে মান মানে বাহুগুলা সাইড যেটা এই যে বাহু যেগুলো ছিল সাইড ছিল এটার মানটাই তোমাকে এখানে সরাসরি দেওয়া আছে 1%। তাহলে তোমার হচ্ছে কি ভলিউমের যে পরিবর্তনটা হবে সেটা হচ্ছে 3 ইন্টু 1% বলতে বোঝাচ্ছে 1/100, 1/100, ঠিক আছে। তার মানে হচ্ছে তুমি ফাইনালি পাবা 0.03 হওয়ার কথা, কারণ এখানে তো 0.01 হবেই আর এটার সাথে তোমার 3 গুণন, তাহলে অ্যাকচুয়ালি তুমি ফাইনালি এটা পেয়ে যাবে আর কি। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তাহলে 0.03 এটা হচ্ছে অ্যান্সার। তোমাকে এটা নির্ণয় করতে বলছে যে ইফ ইচ সাইড ডিক্রিজড বাই 1% দেন বাল্ট স্ট্রেন, ঠিক আছে। বিকৃতিটা এখানে কিন্তু তোমাকে পার্সেন্টেজ চাওয়া হয়নি যে শতকরা পরিবর্তন কত, এটা কিন্তু তোমাকে চাওয়া হয়নি। শতকরা পরিবর্তন হলে আমরা হচ্ছে গিয়ে আরও 100 দ্বারা গুণ করতাম, জাস্ট বিকৃতি চাওয়া হয়েছে, মানে বিকৃতি মানে হচ্ছে গিয়ে কি উপরে পরিবর্তন নিচে আদি, ঠিক আছে। তাহলে স্মল বি বাই ক্যাপিটাল বি এর মান চাওয়া হয়েছে। তোমাকে যদি বলতো পার্সেন্টেজ আকারে কত চেঞ্জ হয়েছে তখন কিন্তু এটার সাথে আমরা কি আরও 100 গুণ করতাম, ঠিক আছে, তখন এটা 3% হইতো। দেখো এই কোয়েশ্চেনটা কিন্তু পার্সেন্টেজ দিয়েও আসতে পারে। তোমাকে বলছে বাল্ক স্ট্রেন মানে আয়তন বিকৃতি, বিকৃতির জন্য আমরা জাস্ট হচ্ছে গিয়ে স্মল বি বাই ক্যাপিটাল বিটা নির্ণয় করছি। তোমাকে যদি পার্সেন্টেজ এটার সাথে আরও 100 দ্বারা গুণ করে আমরা 3%-এ যাইতাম, ঠিক আছে। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? তো এটা যদি ক্লিয়ার হয় তাহলে চলো আমরা পরবর্তী কোয়েশ্চেন দেখি। তো কৃন্তন বিকৃতি হলে বস্তুর কৃন্তন বিকৃতি কি ছিল বলতো, যে হচ্ছে কি একটা বস্তু এরকমভাবে থাকবে, যেরকমভাবে থাকবে আমি এটাকে হয়তো ফোর্স প্রয়োগ করে একটা অংশ স্থির রাখবো আর অন্য অংশটাকে হচ্ছে গিয়ে কি বিচ্যুত ঘটাবো। মানে হচ্ছে তোমার যদি বর্গ আকৃতির বস্তু থাকে তাহলে সেটা হয়তো রম্বস হয়ে যাবে, বা হচ্ছে গিয়ে তোমার আয়ত আকৃতির বস্তু থাকলে সামন্তরিক হয়ে যাবে। আর আমাদের আয়তন কি বলে কৃন্তন বা মুচর বিবর্তন যেটাই বলো না কেন, এই বিকৃতিগুলোতে তো আমরা বলছিলাম হচ্ছে দৈর্ঘ্যও চেঞ্জ হয় না, আয়তনও চেঞ্জ হয় না, ঠিক আছে। শুধুমাত্র চেঞ্জ হয় কোনটা, ক্ষেত্রফল চেঞ্জ হওয়ার পসিবিলিটি থাকে বা চেঞ্জ হয়। তার মানে এখানে হচ্ছে ক্ষেত্রফলটা অ্যান্সার, কারণ আয়তন পরিবর্তন হচ্ছে না, কারণ আমরা প্রেশার দিচ্ছি না। একটা দিক দিয়ে হচ্ছে কি আমরা কি দৈর্ঘ্য বরাবর ফোর্স প্রয়োগ করতেছি না যে দৈর্ঘ্য চেঞ্জ হবে, তাহলে শুধুমাত্র অ্যান্সার আমাদের এখানে কি ক্ষেত্রফল পরিবর্তিত হবে। তো এইগুলো কিন্তু কোয়েশ্চেন দেখে আমরা পরীক্ষার হলে কনফিউজড হয়ে যাই, তো এই জন্য অবশ্যই এগুলো কিন্তু খুব ভালো করে সুন্দর করে মাথায় রাখতে হবে। তো 85 অনুপাতের মান কত? 85 অনুপাত আমরা বলছিলাম একটা রেঞ্জ আছে মানের, এই রেঞ্জটা হচ্ছে তোমার এই যে বি -1 থেকে শুরু করে পজিটিভ হাফ পর্যন্ত। 85 অনুপাতের কোনো একক নেই, এটা ঠিক, কারণ হচ্ছে কি LD/DL মানে হচ্ছে সিমিলার রাশিগুলোর অনুপাত। মান -1 হতে 0.5 এটাও ঠিক। মান নির্দিষ্ট উপাদানের জন্য নির্দিষ্ট, হ্যাঁ বিভিন্ন উপাদানের জন্য মান কিন্তু চেঞ্জ হতে পারে। তার মানে এখানে সঠিক অপশন কোনটা? ডি, 1, 2 এবং 3। 85 অনুপাতের নিচের কোনটির সমান হতে পারে না? তাহলে 0.6 এর সমান হতে পারে না, ঠিক আছে, কারণ এইগুলো সবই কিন্তু রেঞ্জের ভিতরেই আছে। 85 অনুপাতের ক্ষেত্রে সিগমা ইকুয়াল -LD/DL এটা কিন্তু হয় নাই এল, কারণ আমরা হচ্ছে বলছিলাম শুরুতে যেটা বলবো সেটা হচ্ছে ক্যাপিটাল, তাহলে এল ক্যাপিটাল ঠিক আছে, ডি ছোট এটাও ঠিক আছে, নিচে হচ্ছে ডিএল, তার মানে আচ্ছা ঠিক আছে, এটা হয়তো মানে ওরা আর এর পরিবর্তে মানে আদি আর এই বলছে, হ্যাঁ তাহলে ঠিক আছে, প্রথমটা ঠিক আছে। তাহলে মানে ওরা তো ডেল ইউজ করছে, ঠিক আছে, LD/DL আমরা হচ্ছে নর্মালি ডিএলটাকে স্মল আকারে লিখি আর কি, হ্যাঁ ঠিক আছে। তাহলে হচ্ছে 85 অনুপাতের ক্ষেত্রে এটা ঠিক। তারপর হচ্ছে 85 অনুপাতের কোনো মাত্রা একক নেই, এটাও ঠিক। 85 অনুপাতের মান -1 থেকে হাফ, এটাও ঠিক। তার মানে অ্যাকচুয়ালি সবগুলা সঠিক, মানে এগুলো বুঝতেই পারতেছো খুব ইজি MCQ। নিচের কোনটি সঠিক? 500 বাই হচ্ছে গিয়ে দৈর্ঘ্য, এটা কিন্তু হচ্ছে তোমার সঠিক, এটা হচ্ছে সঠিক। আমরা 500 বাই দৈর্ঘ্য এটা একদম মুখস্থ রাখবো, কারণ এটা অনেক সময় আসে। তাহলে প্রথমেই যেহেতু আমরা সঠিক পেয়ে গেছি, পরবর্তীতে আর খোঁজার দরকার নেই। একটি তারে দৈর্ঘ্য বিকৃতি এবং পার্শ্ব বিকৃতি যথাক্রমে 0.01 এবং 0.25 হলে তারের উপাদানের 85 অনুপাত কত? তাহলে 85 অনুপাত কত? 500 বাই হচ্ছে কি তোমার দৈর্ঘ্য, তাহলে পার্শ্ব বিকৃতি হচ্ছে তোমার 0.01 আর এখানে দৈর্ঘ্য বিকৃতি তোমার দেওয়া আছে 0.25। তাহলে এখানে যেটা অ্যান্সার হয় সেটাই হচ্ছে কি সঠিক, 0.01 ভাগ হচ্ছে 0.25, তাহলে তোমার 0.04। তো এখানে কোয়েশ্চেনে নেই 0.04, আবার দেখি ঠিক লিখছি কিনা। 0.01 দৈর্ঘ্য 500, ও 500টা হচ্ছে পরেরটা, সরি উল্টা মান বসানোর সময় উল্টা মান বসাইছি।
পার্শ্ব বিকৃতি বাই হচ্ছে তোমার দৈর্ঘ্য বিকৃতি, তাহলে পার্শ্ব বিকৃতিটা কিন্তু পরের মানটুকু 0.25, আর হচ্ছে তোমার দৈর্ঘ্য বিকৃতি যেটা এটা হচ্ছে 0.01। ঠিক আছে, তার মানে এটার মানটুকু ওই যে এখানে 0.01 জন্য আর একটু চেঞ্জ হবে, 0.25 ভাগ হচ্ছে তোমার 0.01, তাহলে 25 অ্যাকচুয়ালি হইতে পারে না, জাস্ট আর কি হয়তো মান বসানোর জন্য মানে একটা অঙ্ক বানাইছে, আবার এটা হচ্ছে গিয়ে চিটাং বোর্ডে আসছেও। তো অ্যাকচুয়ালি হচ্ছে যদি এখানে তোমার এরকম থাকতো মানে আরেকটা অপশন যদি থাকতো ধরো সম্ভব নয়, তো এটা কিন্তু সঠিক হইতো। ঠিক আছে, যদি থাকতো আর কি অপশনটা, তাহলে তখন ওইটা সঠিক হইতো, কারণ আমরা তো জানি হচ্ছে গিয়ে কি পয়সা অনুপাতের রেঞ্জ হচ্ছে গিয়ে -1 থেকে +1/2 পর্যন্ত। তো আমরা সূত্র বসায় পাইছি 25, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি তখন সেটা পসিবল হইতো না। তো তারপর বলছে একটি তারের দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগের দৈর্ঘ্য হচ্ছে কি 1 মিটার হতে 1.02 মিটার হয় এবং ব্যাস 5 মিলিমিটার থেকে 4.99 মিলিমিটার হয়। পয়সা অনুপাত কত? পয়সা অনুপাত হচ্ছে তোমার পার্শ্ব বাই দৈর্ঘ্য, পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। তাহলে এখানে হচ্ছে কি তুমি বিকৃতিগুলো খুব সিম্পলি নির্ণয় করে ফেলতে পারতেছো, বা হচ্ছে তুমি এলডি বাই সরাসরি হচ্ছে তোমার এলডি, এখানে এই অঙ্কের জন্য এলডি বাই ডিএলও করে ফেলতে পারো, এলডি বাই ডিএল, কারণ সব মানে এখানে তোমার সরাসরি দেওয়া আছে, জাস্ট মান বসিয়ে দাও, কাজ শেষ। তারপরে তোমাকে বলছে 2 মিটার লম্বা ও হচ্ছে কি 2 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট তারের দৈর্ঘ্য বৃদ্ধি 0.25 মিলিমিটার হলে তারটির ব্যাসার্ধ কত হ্রাস পাবে। এটাও করে দেওয়ার কিছু নেই, জাস্ট হচ্ছে কি হোমওয়ার্ক। এই এমসিকিউ খুবই সিম্পল, এমসিকিউ কোয়েশনগুলো খুবই সিম্পল, এগুলো তোমরা হচ্ছে বাসায় নিজেরা করে ফেলবা, ঠিক আছে। তো এটা তোমাকে বলছে এই কোয়েশনটা আসছে বুয়েটে 12-13-তে, এটা দেখি কেমন কোয়েশনটা বলছে। বল প্রয়োগের ফলে একটি তারের দৈর্ঘ্য হচ্ছে কি 1% পরিবর্তন হলে এর ব্যাসের শতকরা কত ভাগ পরিবর্তন হবে। তো শতকরা পরিবর্তন কিন্তু এখানে চাইছে, কিছুক্ষণ আগে আমরা একটা ওই যে কিউবের অঙ্ক করলাম, যেখানে জাস্ট হচ্ছে কি আয়তন বিকৃতিটা চাইছিল, আর এখানে কিন্তু হচ্ছে তোমার শতকরা পরিবর্তন চাইছে, ঠিক আছে। ব্যাস শতকরা কত পরিবর্তন হবে সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। তাহলে হচ্ছে কি আমরা এটা খুবই নর্মালি করে ফেলতে পারবো, যে সিগমা ইকুয়াল হচ্ছে তোমার কি, যে এল ডি বাই ডিএল। তো তোমাকে বলছে ব্যাস শতকরা কত ভাগ পরিবর্তিত হবে, তাহলে ব্যাসের শতকরা পরিবর্তন চাওয়া হয়েছে। আমরা বলছিলাম শতকরা পরিবর্তন মানেই যার পরিবর্তন আমরা চাচ্ছি উপরে লিখবো হচ্ছে ওইটার পরিবর্তনের মান, ঠিক আছে। তাহলে ব্যাসের শতকরা পরিবর্তন, তাহলে হচ্ছে আমরা লিখবো ব্যাসের যে আমাদের হচ্ছে কি পরিবর্তন, আর নিচে লিখবো হচ্ছে কি ওই রাশিটার আদি মান, মানে হচ্ছে আদি ব্যাস, মানে যেটাকে আমরা ক্যাপিটাল ডি বলি, আর এটার সাথে আমরা 100 গুণ করবো, ঠিক আছে। তাহলে তো আমরা হচ্ছে শতকরা পরিবর্তন পেয়ে যাই। তাহলে আমাদের অ্যাকচুয়ালি লাগতেছে স্মল ডি বাই ক্যাপিটাল ডি এর মান, তাহলে স্মল ডি বাই ক্যাপিটালটাকে এই পাশে রেখে বাদ বাকিগুলো এই পাশে নিয়ে আসবো। তাহলে আমাদের স্মল এলটা এই পাশে উপরে উঠে যাবে, আর ক্যাপিটালটা হচ্ছে তোমার নিচে নেমে গেল, আর হচ্ছে তোমার সিগমা থাকতেছে। তো এটা হচ্ছে তোমার স্মল ডি বাই ক্যাপিটাল ডি এর মান। তো তোমাকে যেহেতু বলছে এখানে দৈর্ঘ্য 1% পরিবর্তন হলে, তো আমরা বলছিলাম যখনই পরিবর্তনটা পার্সেন্টেজে দেওয়া থাকবে তখন পরিবর্তনটা হচ্ছে আমি লিখবো এই পার্সেন্ট ছাড়া সংখ্যাটার মান, আর আদিটা লিখবো 100। এটা সব থেকে ইজি ছিল, তাই না। তাহলে স্মল এল এর মান হচ্ছে তোমার 1, আর ক্যাপিটাল এল এর মান হচ্ছে তোমার 100, মানে একশোর মধ্যে আমরা হিসাব করবো আর কি। আর এটার সাথে একটা কি আছে, সিগমা আছে, সিগমার মান কত দেওয়া ছিল 0.2, তাহলে 0.2 এটা হচ্ছে তোমার ডি বাই ক্যাপিটাল ডি এর মান, এটা তোমার ডি বাই ক্যাপিটাল ডি এর মান, তাহলে 0.2 বাই, এটাকে আবার হচ্ছে তুমি ফাইনালি আর কাজ করতে হবে না, কারণ তুমি 100 দ্বারা ভাগ করে আবার 100 দ্বারা কিন্তু গুণ করতে হবে, তাই না। 100 দ্বারা আমরা ভাগ করে দিলাম, 0.2 ভাগ 100, তারপরে আবার হচ্ছে কি আমরা 100, মানে এটা এমনি করতেছি, কারণ 100 দ্বারা ভাগ করে আবার 100 দ্বারা গুণ করলে ফাইনালি হচ্ছে কি 0.2ই থাকবে। তো অ্যাকচুয়ালি এটা আসলে মানে আমরা 100 দ্বারা কেন আবার গুণ করতেছি, এই যে ডি বাই ডি মানে পার্সেন্টেজ শতকরা যেহেতু চাওয়া হয়েছে, শতকরা মানে আবার আমরা 100 দ্বারা গুণন করবো, তাহলে হচ্ছে 0.2%, 0.2% কিন্তু। তো তাহলে একটা ব্যাপার খেয়াল করো, এই অঙ্কগুলোর জন্য যখনই হচ্ছে গিয়ে শুরুর যে ইনফরমেশনটা এটাও যখন পার্সেন্টেজে দেওয়া থাকে, ফাইনালি যখন আবার পার্সেন্টেজ বের করতে বলে তখন আমরা অ্যাকচুয়ালি এই 100টা দ্বারা আর ভাগ করতে হয় না, ঠিক আছে। তার মানে হচ্ছে গিয়ে এই ক্ষেত্রগুলোতে আমরা ওই যে 100 দ্বারা যে ভাগ মানে ইনিশিয়াল যে ভ্যালুটা, এই ইনিশিয়াল ভ্যালুটার বসানোর দরকার নেই, কারণ আমরা এখানে পাইছি দেখো স্মল ডি বাই ক্যাপিটাল ডি এর মান আমরা পাবো 0.2 বাই 100, ঠিক আছে। তো ফাইনালি তো আমরা হচ্ছে যখন শতকরা পরিবর্তন তখন তো এটাকে তো আবার 100 দ্বারা গুণ করবো, তো এখানেও তো আবার 100 দ্বারা গুণ করা লাগতো, তো এই কাজটা আর করার দরকার নেই, এখানে ভাগ করে আবার হচ্ছে গুণ করে তো একই কাজ। তো এই ক্ষেত্রগুলোতে আমরা জাস্ট হচ্ছে কি পার্সেন্টেজের মানটা বসায় দেবো, আর কিছুই করতে হবে না।
তারপরে দেখো পরবর্তী কোয়েশ্চেনে কি বলছে যে ডি ব্যাস এবং এল দৈর্ঘ্যের একটি তার এক প্রান্তে দৃঢ়ভাবে আটকানো আছে, তারটি নিচের প্রান্তে একটি বর জ্বলানোতে এর দৈর্ঘ্য হচ্ছে এক্স পরিমাণ বৃদ্ধি পেল। এক্স এল এর অর্ধেক, মানে হচ্ছে আদি যে দৈর্ঘ্যটা ছিল এক্স হচ্ছে আদি দৈর্ঘ্যের অর্ধেক। তার মানে আমরা বলতে পারি এক্স ইকুয়াল হচ্ছে তোমার কি L/2, বা উল্টা করেও বলতে পারো যে এল ইকুয়াল হচ্ছে তোমার 2x। আমরা এই যে এক্স যদি মান বসাই তাহলে ভগ্নাংশ আসবে, আর আমরা এল বসালে আর কি এটা হয়তো সুন্দর মান আসবে। ঠিক আছে, তো পয়সন অনুপাত হচ্ছে তোমাকে বলছে অপরিবর্তিত থাকবে। এখন একটা তার যেহেতু পয়সন অনুপাত, যেটা পয়সন অনুপাত হচ্ছে তারের উপাদানের উপর ডিপেন্ড করে। এখন তুমি নিচে যতই বর্টর জ্বলাও না কেন, এটা কিন্তু তোমার হচ্ছে পয়সন অনুপাত চেঞ্জ হবে না, যেহেতু একটা নির্দিষ্ট তারই। ঠিক আছে, তাহলে একটা নির্দিষ্ট তারের জন্য তোমার কি হবে না, পয়সন অনুপাত চেঞ্জ হবে না। আর এখানে উদ্দীপকটা আরেকটা আছে যে একই উপাদানের 2D ব্যাস, মানে একই উপাদানের 2D ব্যাস এবং হচ্ছে ট্রিয়াল দৈর্ঘ্যের ওপর একটি তারের সমপরিমাণ বর ঝুলালে। ঠিক আছে, মানে হচ্ছে কি একবার তো হচ্ছে বর ঝুলানো হয়েছে, একবার একটা নির্দিষ্ট পরিমাণ বর ঝুলানো হয়েছে, তো ঝুলানোর পর একই উপাদানের অন্য আরেকটা হচ্ছে গিয়ে তার যেটার হচ্ছে ব্যাস কি 2D আর হচ্ছে গিয়ে কি দৈর্ঘ্য যেটা এটা হচ্ছে ট্রিয়াল, সমপরিমাণ বর ঝুলালে পয়সন অনুপাত পরিবর্তিত থাকবে, এটা শিওর। কারণ পয়সন অনুপাত হচ্ছে উপাদানের উপর ডিপেন্ড করে, তুমি কত বর ঝুলাইছো বা কত কম বর কত বেশি বর এটা কোনো ম্যাটার না। দৈর্ঘ্য বৃদ্ধি হবে 3x/4, এটা আমাদের দেখতে হবে, কারণ হচ্ছে বরের উপর এবং আদি দৈর্ঘ্য আদি ব্যাস এইগুলোর উপর কিন্তু পরিবর্তন ডিপেন্ড করতে পারে। ঠিক আছে, পরিবর্তনটা কীভাবে ডিপেন্ড করে খেয়াল করো, কারণ আমরা হচ্ছে গিয়ে পরিবর্তনটা ডিপেন্ড করে ইয়ংয়ের গণাঙ্কের উপর, ইয়ংয়ের গণাঙ্কের উপর। একই উপাদান যেহেতু, তাহলে ইয়ংয়ের গণাঙ্কটাও সেমই থাকবে। তাহলে ইয়ংয়ের গণাঙ্কটা আমরা দেখি FL/L/S/l। তাহলে তুমি দেখো যে এই স্মল এল যেটা এটা কিসের উপর ডিপেন্ড করতেছে, স্মল এলটা ডিপেন্ড করতেছে সমানুপাতিক, আমরা বলি যে স্মল এলটা তোমার ডিপেন্ড করতেছে এফ এর উপর। তো যেহেতু এফ আসলে সেমই ছিল, একই বর ঝোলানো হয়েছে, দ্বিতীয় ক্ষেত্রে সমপরিমাণ বর ঝোলানো হয়েছে, তার মানে আমার এফটা আর লিখতে হবে না। একই উপাদান যেহেতু, তাহলে ও এর মানটাও আর লিখতে হবে না, কারণ একই উপাদান, ইউনিয়ন গুণাঙ্ক সেম। তাহলে আমাদের এই স্মল এল যেটা এটা ডিপেন্ড করে তোমার হচ্ছে গিয়ে কি আদি দৈর্ঘ্যের উপর, আর হচ্ছে কি আমি এটাকে ইচ্ছা করলে লিখতে পারি কি পাই আর স্কোয়ার, মানে আর স্কোয়ারের উপর। ঠিক আছে, তার মানে দেখো আমাদের হচ্ছে গিয়ে স্মল এল যেটা এটা দৈর্ঘ্যের সমানুপাতিক, তার যে আদি দৈর্ঘ্যের সমানুপাতিক, আর ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে দেখো শুরুতে যে হচ্ছে তোমার দৈর্ঘ্যটা ছিল, শুরুতে তারের তো অবশ্যই একটা দৈর্ঘ্য ছিল, তোমাকে দৈর্ঘ্যটা বলছে ক্যাপিটাল এল, আর হচ্ছে তোমার ব্যাস যেটা এটা ছিল হচ্ছে তোমার ডি। ঠিক আছে, তো এতে করে তার যে হচ্ছে দৈর্ঘ্যটা বৃদ্ধি হয়েছিল সেটা ছিল এক্স পরিমাণ বৃদ্ধি পাইছিল। এখন দ্বিতীয় ক্ষেত্রে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে তোমার হচ্ছে তারের দৈর্ঘ্য কি পরিমাণ করা হয়েছে, 3 গুণ করা হয়েছে, তাহলে অবশ্যই এক্সট্রা এখন কত হবে 3x হবে। দ্বিতীয় ক্ষেত্রে যে পরিবর্তনটা, দ্বিতীয় ক্ষেত্রে এটাকে আমি স্মল L2 বলি, মানে দ্বিতীয় ক্ষেত্রে যে হচ্ছে তোমার দৈর্ঘ্যের পরিবর্তনটা। ভালো করে খেয়াল করে কোয়েশ্চেনটা কিন্তু একটু কনসেপচুয়াল, আমি আবার একটু পড়ে তোমাদের একদম টোটালি বলি যে শুরুতে ব্যাস ছিল ডি, আদি দৈর্ঘ্য ছিল এল, দৃঢ়ভাবে আটকানো আছে, তার নিচের প্রান্তে একটা বর ঝোলানো হয়েছে, এতে করে এই এক্স পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে। আবার তোমাকে বলে দিচ্ছে যে এক্স হচ্ছে এল এর অর্ধেক, তো এটা আপাতত আমাদের দরকার নেই। তো এখান থেকে পরে দ্বিতীয়ত ক্ষেত্রে বলছে একই উপাদানে, মানে উপাদানটা সেম, উপাদান সেম দ্বারা আমরা বুঝলাম যে তার যে হচ্ছে কি ইয়ংয়ের গুণাঙ্ক ওইটাও সেম থাকবে, আবার পয়সন অনুপাত এটাও সেম হবে। তবে ব্যাস হচ্ছে তোমার কি 2D, আর হচ্ছে কি তোমার দৈর্ঘ্য যেটা এটা হচ্ছে ট্রিএল, ওপর একটি তাকে সমপরিমাণ বর জোড়ালে, মানে বর আবার সমপরিমাণে জোড়ালো হয়েছে, তাহলে পয়সন অনুপাত অপরিবর্তিত থাকবে, এটা আমরা শিওর, কারণ উপাদান যেহেতু সেম, পয়সন অনুপাত হচ্ছে কি সেমই থাকবে। দৈর্ঘ্যের যে পরিবর্তন এটা কিন্তু আর আগের মতো হবে না, এটা কিন্তু চেঞ্জ হতে পারে, কারণ দৈর্ঘ্যের যে পরিবর্তন এটা হচ্ছে তোমার কিসের উপর ডিপেন্ড করে, এই যে ও এর উপর ডিপেন্ড করে, যেহেতু একই উপাদানের তার এটা আমাদের লাগতেছে না, একই বল এটাও লাগতেছে না, তবে এগুলোর উপর কিন্তু ডিপেন্ড করে, আদি দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে, এর উপর ডিপেন্ড করে। এটাকে আমরা রিপ্লেস করে ব্যাসার্ধতে নিয়ে গেছি, কারণ যেহেতু এখানে ব্যাসার্ধের ইনফরমেশন দেওয়া আছে। তাহলে আমরা দ্বিতীয় ক্ষেত্রে যেহেতু আমরা দেখতেছি যে হচ্ছে কি এই পরিবর্তন যেটা এটা হচ্ছে এল এর সমানুপাতিক, ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক। তাই দ্বিতীয়ত ক্ষেত্রে তার হচ্ছে কত গুণ করা হয়েছে, দ্বিগুণ করা হয়েছে, 3 গুণ করা হয়েছে, কারণ আগে ছিল হচ্ছে কি দৈর্ঘ্য এল, এখন হচ্ছে 3L। তার মানে দ্বিতীয় ক্ষেত্রে অবশ্যই কি এল এর পার্সপেক্টিভে চিন্তা করলে আমাদের হচ্ছে দৈর্ঘ্য হবে, মানে পরিবর্তন যেটা হবে এটা 3x হবে। ঠিক আছে, আর হচ্ছে গিয়ে ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে ব্যাসার্ধ কত করা হয়েছে বলতো, ব্যাসার্ধ করা হয়েছে তোমার 2D, ব্যাসার্ধ কত করা হয়েছে 2D করা হয়েছে। তাহলে 2D যেহেতু করা হয়েছে আর এটা যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক,
তাহলে হচ্ছে কি নিচে কি বসবে 4, ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে ব্যাসার্ধ যেহেতু হচ্ছে দ্বিগুণ করা হয়েছে, তাহলে এটা হচ্ছে তোমার কি 4/1 হবে। ব্যাসার্ধ দ্বিগুণ করা হয়েছে মানে বাড়ানো হয়েছে, তাহলে হচ্ছে ওইটা কি দৈর্ঘ্যটা কমবে, তাহলে তোমার 3x/4। তাহলে এটা আসলে সঠিক, দ্বিতীয়টা সঠিক। এই পরিবর্তনগুলো যদি আরো ইজিলি নির্ণয় করতে চাও তাহলে এই টেকনিকটা মাথায় রাখবা। আগে তুমি কার সাথে কার সম্পর্ক এটা বের করে ফেলবা। আমরা এখানে দেখতেছি স্মল এল এর সম্পর্ক হচ্ছে তোমার কি ক্যাপিটাল এল এর সাথে আর r স্কয়ারের সাথে। তারপর শুধুমাত্র কোনটা কত গুণ করা হয়েছে ওই যে এই রাশিগুলোকে রিপ্লেস করে এই মানটুকু বসায় দিবা। আমি যদি এখানে বলতাম তাহলে হচ্ছে কি তোমার এই যে এখানে স্মল এল হইতো, দেখো এল কত গুণ করা হয়েছিল 3 গুণ করা হয়েছিল, তাহলে এই যে এলটাকে সরিয়ে আমি 3 বসিয়ে দিচ্ছি। জাস্ট রাশিটাকে চেঞ্জ করে সংখ্যাগত মানটা বসায় দিবা। নিচে কি ছিল আর ছিল, আর এর উপর স্কোয়ার ছিল, তাহলে আরটাকে সরায় আর কত গুণ করা হয়েছে দ্বিগুণ করা হয়েছে। বেশ যেহেতু দ্বিগুণ করা হয়েছে তাহলে আরও অবশ্যই কী করা হয়েছে দ্বিগুণ করা হয়েছে। তাহলে এই যে আরটাকে সরায় আমি 2 বসিয়ে দিব, আর উপরে যে স্কোয়ার সেটা তো থাকবেই, আর আদি যেটা ছিল সেটা তো থাকবেই। ঠিক আছে, তার মানে দেখো 3/4 গুণন x মানে হচ্ছে 3x/4। তাহলে এটাও ঠিক। পীড়নের পরিবর্তন হবে। ঠিক আছে, আমরা জানি হচ্ছে পীড়ন বিকৃতির সমানুপাতিক। তাহলে যেহেতু এখানে আমাদের দেখতেছি যে আগে যে পীড়নটুকু হয়েছিল, আগে পীড়ন হয়েছিল মানে যাই হোক আগে জাস্ট দৈর্ঘ্য পরিবর্তন হয়েছিল x পরিমাণ, এখন দৈর্ঘ্য কিন্তু অনেক বেশি চেঞ্জ হয়েছে, তার মানে এখন পীড়নও বেশি হবে। ঠিক আছে, তো হচ্ছে কি আমাদের পীড়নের পরিবর্তন যেহেতু এখানে হচ্ছে, তাহলে অবশ্যই আমরা বলতে পারি কি যে এখানে তিনটাই সঠিক। পয়সনের অনুপাত পরিবর্তিত হবে না, যেহেতু এটা উপাদানের উপর ডিপেন্ড করে, আর এটা তো আমরা ক্যালকুলেশন করে বের করলাম, আর পীড়নের পরিবর্তন হবে। ঠিক আছে, ওকে, তাহলে চলো আমরা দেখি পরবর্তী কোয়েশ্চেন কি আছে। পরবর্তীতে তোমাকে বলছে 3 মিটার দীর্ঘ এবং হচ্ছে 1 মিলিমিটার ব্যাস বিশিষ্ট একটি ধাতব তারকে 10 কেজি ওজন দ্বারা টানা হলো, যদি ইহার উপাদানের, এই কোয়েশ্চেনটা কি আমরা হচ্ছে একটু আগে দেখে আসলাম রিটেনে, চুয়েটে যেটা আসছিল 11-12-তে, হ্যাঁ এই কোয়েশ্চেনটা আমরা দেখে আসছি। তাহলে এটা হচ্ছে 7 নম্বর লেকচারেও আছে, আবার হচ্ছে আজকের লেকচারে হচ্ছে গিয়ে একবার আঁকায় দিছি, মানে আবার এমসিকিউ আবার আমরা পাইছি। ঠিক আছে, তাহলে এটা তোমাদের নিজেদের প্র্যাকটিসের জন্য। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই হচ্ছে গিয়ে আমাদের হয়তো লাস্ট স্লাইড, হ্যাঁ এটাই হচ্ছে আমাদের লাস্ট স্লাইড। তাহলে দেখো আমরা হচ্ছে এই 8টা লেকচারের মাধ্যমে, হয়তো লেকচারগুলো একটু বেশি হয়ে গেছে, মানে 8টা লেকচার মোটামুটি অনেক বেশি লেকচার, 8টা লেকচারের মাধ্যমে আমরা হচ্ছে এই চ্যাপ্টারের যে শর্ট সিলেবাস অংশটুকু, এইচএসসি 24 এবং 25 তোমাদের যে শর্ট সিলেবাসের অংশটুকু, এটা আমাদের A to Z কমপ্লিট হয়েছে। আর লেকচার সংখ্যা বেশি হওয়ার কারণ, মানে আমি যখন ম্যাথ করাইছি তখন হচ্ছে কি দেখা গেছে যে একটা ম্যাথেই বারবার বুঝাইছি। ঠিক আছে, একটা ব্যাপার হয়তো একবার বুঝেই সামনে চলে যেতে পারতাম, তোমরা হয়তো তখন পজ করে করে বা হচ্ছে কি ভিডিওটা একটু ব্যাক করে আবার দেখতে পারতাম। আর আমি এটা না করে যে একটা মানে অঙ্কের মধ্যেই, মানে লাইভে এসেই রেকর্ডের মধ্যে আমি হচ্ছে 2-3 বার দেখাতে চেষ্টা করছি, যে কারণে হচ্ছে কি ক্লাসের যে ডিউরেশনটা এইগুলো হচ্ছে কি বেশি বড় হয়ে গেছে, যে কারণে লেকচার সংখ্যা একটু বেশি হয়ে গেছে। তবে হচ্ছে কি আশা করব, মানে এখানে যে হচ্ছে 8টা লেকচার হয়েছে, লেকচার সংখ্যা একটু বেশি হইলেও তোমরা মানে A to Z সকল টপিক কভার করা হয়েছে, একদম শুরু থেকে যত ধরনের টপিক আছে সবগুলো আমি কভার করতে চেষ্টা করছি। পাশাপাশি মানে ম্যাথের যে সংখ্যাটা আমি একদম ইজি ম্যাথ থেকে শুরু করে একদম হচ্ছে অ্যাডভান্স টাইপের ম্যাথও রাখতে চেষ্টা করছি, যেগুলো করলে তোমরা হচ্ছে একাডেমিক তো কমপ্লিট হবেই, প্লাস হচ্ছে তোমাদের অ্যাডমিশন টেস্টেও কিছুটা হচ্ছে কি এগিয়ে থাকার সুযোগ থাকবে আর কি। তো এর জন্য দুঃখিত যে ক্লাস সংখ্যা বেশি হয়ে গেছে, প্লাস হচ্ছে ডিউরেশন বেশি হয়ে গেছে। আর তোমরা যারা হচ্ছে বোর্ড পরীক্ষা নিয়ে চিন্তিত, যে হচ্ছে কি এখানে তো আমরা এমসিকিউ সলভ করালাম, টপিক সলভ করালাম, ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে তোমাদের রিটেন ম্যাথ সম্পর্কে আইডিয়া দিলাম, সলভ দিলাম, তো তোমাদের সিকিউ নিয়ে হচ্ছে গিয়ে মানে সৃজনশীল তোমরা কীভাবে সলভ করবা। আশা করি তুমি যদি হচ্ছে একদম শুরু থেকে সূত্রের প্রমাণ সহ টপিকগুলো যেরকমভাবে ধরে ধরে কমপ্লিট করছি, এমসিকিউ যেরকমভাবে সলভ করলাম, তারপর হচ্ছে রিটেন যেরকমভাবে দেখিয়ে দিছি বারবার, তো আশা করি তোমরা হচ্ছে কি এখন টেস্ট পেপার করলে সৃজনশীল সলভ করতে পারবা। তবে যদি সৃজনশীল সলভ করতে সমস্যা হয়, যে ধরতে পারতেছি না, বা হচ্ছে গিয়ে কি পরিচিত না, বা ঘুরিয়ে পিছিয়ে আসছে, 2টা বা 3টা টপিক মিক্স করে আসছে, তো এটা নিয়েও টেনশন নেওয়ার কোনো কিছু নেই। আমি হচ্ছে গিয়ে লেকচার 9 অথবা হচ্ছে গিয়ে হ্যাঁ লেকচার 9ই আমি চেষ্টা করব এই চ্যাপ্টারের উপর একটা স্পেশাল সিকিউ ক্লাস দেওয়ার জন্য, মানে শর্ট সিলেবাসের উপর, আপাতত শর্ট সিলেবাস। বা এই চ্যাপ্টার যদি আমি চিন্তা করি, এই চ্যাপ্টারে কিন্তু মেজর 2টা ভাগ, এই যে এখন পর্যন্ত আমরা যেগুলো পড়লাম, গুণাঙ্ক নিয়ে একটা পার্ট, আর হচ্ছে পৃষ্ঠটান প্রবাহী, ঠিক আছে, ওইটা নিয়ে আরেকটা পার্ট। তো সৃজনশীল আসলে মিক্সভাবে আসে না, এই প্রথম পার্ট থেকে সৃজনশীল আসে এক ধরনের, আর হচ্ছে সেকেন্ড পার্ট থেকে সৃজনশীল আসে অন্য ধরনের। ঠিক আছে, তো আশা করি আমাদের প্রথম পার্টটা যেহেতু টোটালি কমপ্লিট হয়েছে, তো আমরা হচ্ছে কি এই পার্টের উপর যে সিকিউ কোয়েশ্চেনগুলো আসতে পারে এগুলো নিয়ে হচ্ছে কি একটা স্পেশাল সিকিউ ক্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে আমি হয়তো 9 নাম্বার লেকচারে
অথবা আলাদা একটা লেকচারই থাকবে যে হচ্ছে কি স্পেশাল সিকিউ নাম দিয়ে আমি একটা স্পেশাল সিকিউ ক্লাস মানে সৃজনশীলের জন্য নিয়ে আসবো, ঠিক আছে। আশা করি তখন তোমাদের যে সৃজনশীলের যে যদি ইস্যু হয়ে থাকে, মানে এখন যদি হচ্ছে টেস্ট পেপার থেকে সলভ করতে না পারো, আটকে যাও, তাহলে এইগুলো ইনশাল্লাহ সলভ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে হচ্ছে কি তোমাদের তখন এইচএসসি 24 এবং 25-এর সাথে আবার দেখা হবে সিকিউ ক্লাসের সাথে। আর এইচএসসি 26 যারা, তোমাদের জন্য তো আবার এই ফুল সিলেবাস কমপ্লিট করে দেবই, তো তোমাদের সাথে হচ্ছে কি ওই প্রবাহী থেকেই আবার দেখা হবে লেকচার 9 থেকে, ঠিক আছে। তাহলে তোমাদের পড়াশোনা তোমরা ঠিকঠাক করো, সবাই সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, সেই পর্যন্ত তোমাদের জন্য শুভকামনা।